আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাকে কি প্রপারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। সবাই কেমন আছেন? তানভীর, ওয়ালাইকুম আসসালাম। তিথি সরকার যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আতিক ইসলাম, ঐশীও যুক্ত হয়েছে। ওকে, আমি কিন্তু এখন মাইক্রোফোন আনমিউট করার যে অপশনটা এটা খোলা রেখেছি। আমরা ক্লাসের প্রথম 5 মিনিট কথা বলবো, সবাই ইন্টারাক্ট করব। ঠিক আছে, তারপরে আমরা আবার ওটা অফ করে দিব। তারপরে আমাদের লেসনে চলে যাব। আম, তারপরে আমরা লাস্টের দিকে আবার অন করব। তো একটু সালামু আমি জাস্ট আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, এ কে এম সাইম সাহেব, কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের কিন্তু একটা জাস্ট খবর দিই, খবর হচ্ছে আপনাদের গ্রুপের অ্যাক্টিভিটি কিন্তু খুবই কমে গেছে। তো প্রথম দুইটা ক্লাসে বেশ ভালো অ্যাক্টিভিটি ছিল। লাস্ট ক্লাসে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে হোমওয়ার্ক নির্দিষ্ট ছিল না বলে কি আপনারা এরকম করেননি, নাকি এটা খুবই টাফ ছিল? বেটি ওয়াটারের সম্পূর্ণ ভার্সনটা আমি জাস্ট দুইজনের কাছ থেকে পেয়েছি, হতাশাজনক। আমি একটু আমি সময়। জিজ্ঞেস করতে চাই, দুইজনের কাছ থেকে আমি শুনতে চাই, যে কোনো দুজন আমাকে হ্যান্ড রেজ করেন। বেটি ওয়াটারের এটা সম্পূর্ণ বলতে হবে। আর আপনারা, আমি একটু হাইলি এনকারেজ করব ক্যামেরাটা অন করতে। যারা ক্যামেরা অন করবেন তারা কিন্তু মানে ক্লাসটা আরেকটু ইন্টারাক্টিভ করার জন্য আর কি। সো ক্যামেরাটা আপনারা মানে যদি সমস্যা না থাকে আপনারা অন রাখতে পারেন। আচ্ছা, কেউ বলবেন না? এই যারা হোমওয়ার্ক সাবমিট করছিলেন তারা তো বলতে পারেন চাইলে। দেখেন, আবারও বলছি, যদি সংকোচ ত্যাগ না করতে পারেন, ইংরেজি শেখার যাত্রা কিন্তু আপনার জন্য আসলে ওই যে যা কঠিন ছিল, রকেট সায়েন্সই হয়ে যাবে। পিস অফ কেক আর হবে না। হাফসা বলছেন ইয়েস স্যার। হাফসা কি বলতে চাচ্ছেন? আচ্ছা, বেটি ওয়াটার বাদ দেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কিবরিয়া সাহেব কি বলতে চান? স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি বলছি, আপনি কি আমাদের হোমওয়ার্ক বলতে চান? আমরা একটু ফিডব্যাক নিচ্ছি আগের ক্লাসের। না, আগে ক্লাস শুরু কেন? করতে পারিনি। আচ্ছা, করতে হবে, রেকর্ডিং তো দেওয়া আছে। আচ্ছা, আপনারা ওই যে আই স এ কিটেন ইটিং চিকেন ইন দ্য কিচেন, এটা বলেন তো, কে বলবেন? আচ্ছা, আমেনা আখি বলতে চাচ্ছে। আচ্ছা, আমেনা আখি বলেন। প্রথমে আপনাকে আমি সুযোগ দিচ্ছি, তারপরে হাফসা বলবে। আমেনা আখি, আশিক মেয়ে নেক্সট ক্লাসে বলবে। দেখেন, আমাদের প্রত্যেকটা ক্লাস এখন থেকে এইভাবে চলবে। প্রথম 5 মিনিট আমরা বিগত ক্লাসের রিভিউ নিব, ফিডব্যাক নিব, তারপরে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমিনা আখি, আপনি আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, কোনটা বলবেন বলেন। আম- আমাদের যে লাস্ট টাং টেস্টটা ছিল ওটা বলতে চাচ্ছি। দুইটা ছিল, একটা হচ্ছে বেটি যে ওয়াটার, ওইটার ওটা ফুল ভার্সন দিয়েছিলাম, আর একটা হচ্ছে ওই যে আই স এ কিটেন, এটা ফুল ভার্সন দিয়েছিলাম। আমি ভিডিও দিয়েছি, এখন যদি আবার বলেন আমি বলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন, আমি এখনই তাহলে আপনার ওইটাকে রিভিউ করে দিতে পারবো। Betty Butter bought some butter, but the butter was bitter. So she bought some more butter to make the bitter butter better. বাহ, এখন তো বেশ ভালো হলো। আপনার ভিডিওতে একটু মানে কেমন যেন ইয়ে হচ্ছিল না, ফ্লুয়েন্সিটা একটু উইক ছিল, হ্যাঁ, কিন্তু এখন বেশ ভালো হয়েছে। আপনি কমেন্ট করার পরে আবার ট্রাই করেছি। হ্যাঁ, এই তো দেখছেন, এটা কিন্তু একদম চাক্ষুষ প্রমাণ যে আপনি যত অনুশীলন করবেন, টাং টুইস্টার এমন একটা জিনিস, আপনি যত অনুশীলন করবেন দেখবেন ইট বিকামস বেটার। ঠিক আছে, যতবার ইয়ে করবেন আপনার দেখবেন এই আড়ষ্টতা কমে যাচ্ছে, মুখে জড়তাটা কমে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, জি, ভেরি ইমপ্রেসিভ। আর এটা ট্রাই করবেন, ইটিং ওই যে চিকেন। জি করি। হ্যাঁ বলবেন। I saw it's written kitchen eating chicken in the kitchen. ভেরি গুড। যাক, একবারও বাদলো না। ঠিক আছে, আমরা সবাই তার জন্য ক্ল্যাপ করতে পারি। এই সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, হ্যাঁ? যারা করবে তার জন্য অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট। ভেরি গুড। আচ্ছা, এবার বলতে চাচ্ছিলেন কে যেন, হাফসা। প্লিজ আনমিউট ইয়োর সেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনটা বলবেন? বেটি বাটার। আচ্ছা, বলেন। জি বলুন। বেটি বাটার both some butter but the butter was bitter so he some both more butter to make the bitter butter better. এক জায়গায় মনে হয় সমস্যা হয়ে গেছে, আরেকবার বলেন তো। বেটি butter both some butter but the butter was bitter so he some both more butter to bitter bitter better.
সো হি সাম বট, এইখানে ঝামেলা হচ্ছে, হবে হলো বেটি বটার বট সাম বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার সো শি বট সাম মোর বাটার টু মেক দ্য বিটার বাটার বেটার। ঠিক আছে, জি ওইখানে আরেকটু প্র্যাকটিস লাগবে, ওইখানে আরেকটু প্র্যাকটিস করলে ওটা ঠিক হয়ে যাবে। ওকে। জি স্যার। আহ নিয়াজ, নিয়াজ হচ্ছে আমাদের সব থেকে অ্যাক্টিভ স্টুডেন্ট। নিয়াজ কোনটা বলবা? স্যার আমি বলবো বেটি ওয়াটার। ওকে, পুরোটা কিন্তু। বলি স্যার, Betty হুম। Butter bought some butter, but the butter was bitter. So she bought some more butter to make bitter butter better. আচ্ছা সমস্যা নেই, তুমি দেখে বলো, তুমি ওই যে পাশে খাতা রাখা আছে না, ওইটা দেখে বলো তাহলে। মেন কথা হচ্ছে জড়তাটা কাটাতে হবে, তুমি দেখে সম্পূর্ণ আরেকবার বলো তো, ওইটা দেখে দেখে। দেখে দেখে হ্যাঁ, দেখে দেখে বলো। Some butter, but the butter was bitter. So she bought some butter to make bitter butter better. এই যে সবাই একটা জিনিস লক্ষ্য করেছেন, ও যখন আন্দাজে বলছিল ওটা কিন্তু বেশি ফ্লুয়েন্ট ছিল, যখন ওকে বলছি দেখে বলতে, ও কিন্তু দেখে বলতে ওইটা মানে একটু কম ফ্লুয়েন্ট হয়েছে। সো এইটাই প্রমাণ যে কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের মাসেল মেমোরির জন্য পারফেক্ট। ঠিক আছে, যেমন আপনাকে যদি কেউ বলে যে আপনাকে হচ্ছে উন্মুক্ত পরীক্ষা দেখে দেখে আপনি পরীক্ষা দিবেন, দেখবেন ওইটাতে আপনি রেজাল্ট খুবই খারাপ করবেন। আর আপনি এখানে দেখবেন যে কোনটা ছাড়বো কোনটা ইয়ে করবো, স্পন্টিনিয়াস হবে না, স্বতঃস্ফূর্ত হবে না। তো এটা নিয়াজ আরেকটু প্র্যাকটিস করলে একদম বেটার হয়ে যাবে। হ্যাঁ, ওই যে জি বাটার স্যার। বেটার ওইরকম বেটার হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। সিদ্ধাতুল মুনতাহা, আপনার কাছ থেকে শুনে আমাদের আজকে আমাদের মূল ক্লাস আমরা চালু করব, বলেন। সিদ্ধাতুল মুনতাহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ বলেন। Betty Botter bought some butter, but the butter was bitter, so she bought some more butter to make the bitter butter better. বাহ, সো ফার এখন পর্যন্ত সব থেকে ভালো হয়েছে। আহ Thank ওই you, যে sir. ইয়েটা বলতে পারেন, কিটেনের ওইটা বলতে পারেন। জি। I was it's written a kitten eating chicken in the kitchen. ওয়াও, কতবার প্র্যাকটিস করছেন বলেন তো? স্যার আমার প্র্যাকটিস করা হয়নি, একটু আগে করতেছিলাম। Wow, তা আমি তো মানে বাই বর্ন ট্যালেন্টেড দেখতে পাচ্ছি। না, থ্যাংক অনেকে ইউ। হয় যাদের দেখা যাচ্ছে যে ওই যে বাংলাগুলো আমরা অনেক ছোটবেলা থেকে, যেমন আমি নর্মালি আমরা ওই যে অনেক সময় ফান করতে করতে বাংলা টাং টুইস্টার গুলো কিন্তু অনেক ছোটবেলা থেকে আমরা শিখি, তাই না? পাখি পাকা পেঁপে পেঁপে খাই, এই টাইপের জিনিসপত্র। আমার মনে হয় যাদের এখন ইংলিশে সমস্যা হচ্ছে তারা চাইলে বাংলাগুলাই প্র্যাকটিস করতে পারেন কিছুদিন, তারপর দেখবেন ইংলিশে আসলে আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে। ওকে ফাইন। আর আর কেউ যেন একবার হ্যান্ড রেজ করলো। আহ, আমার মনে হয় হ্যান্ড আবার ইয়ে করে ফেলছেন। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের শেষের দিকে আবার হচ্ছে কয়েকজনের সাথে শুনবো, নাকি রোহান বলতে যাচ্ছেন? স্যার বলবো একটা স্যার, পরিস্থিতি স্যার আচ্ছা, বলবো। একটাই বলেন, এরপরে আমরা আমাদের ক্লাস শুরু করছি। জি হ্যাঁ স্যার, বলেন। আচ্ছা স্যার বেটি বটা ওইটা স্যার বলছিলাম, ওইটা বলি স্যার। হ্যাঁ, হ্যাঁ, বেটি বটা bought some butter but the bitter was so she bought some more butter to make the bitter butter better. কেমন হয়ে গেল? উল্টে গেল স্যার, না? স্যার বলি না স্যার আরেকবার ট্রাই মোটামুটি করি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন করেন। বেটি বটা bought some butter but the bitter was so bit স্যার। এই যে বাট দা আচ্ছা আবার বিটার, স্যার, বাটারের জায়গায় বিটার হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার আবার ট্রাই করি। ওকে। বেটি বটা bought some butter but the butter was bitter so she some more butter to make the bitter butter better. স্যার আচ্ছা, জাস্ট একটা ভার্ব মিস গেছে। সো শি বট সাম মোর বাটার, কিন্তু দেখেন এই যে দুইবার করার পরে তিনবার কিন্তু বেটার হয়েছে, তাই না? এটা আরো কিছুবার লাস্ট প্র্যাকটিস আরেকবার করলে স্যার, পারফেক্ট। লাস্ট এই আরেকবার আপনি স্যার। আমি আপনি আপনি কি ওই যে ইয়ে রবার্ট ওয়েন হয়েছেন যে একবার না পারলে দেখা শতবার? স্যার লাস্ট আরেকবার স্যার, ঠিক এবার হবে আছে, ঠিক ইনশাল্লাহ। আছে, ঠিক আচ্ছা আছে। স্যার, Betty butter bought some butter, but the butter was bitter, so she bought some more butter to make the bitter butter better. ওয়াও, আচ্ছা, আসলেই তো আপনি প্রমাণ করে দিলেন যে একবার না পারলে দেখা শতবার। এই সবাই একটা রাউন্ড অফ প্লাস, সবাই ওকে একটু অ্যাপ্রিসিয়েশন জানাই, আমাদের রিয়াক্ট করি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি thank you. ইমপ্রেসিভ। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকে ক্লাস শুরু করতে পারি। আমরা একটু দেখি, আনমিউটের অপশনটা ডিসেবল করে দিলাম। ওকে, এখন আমাকে একটু চ্যাট বক্সে জানান তো, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ গাইস সি দ্য স্ক্রিন? রাত্রি যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম।
দেরি করা যাবে না ক্লাসে। ইয়েস, ইয়েস, ওকে। এখানে নিয়াজ সাহেব প্রশ্ন করেছেন হোয়াট ইজ নাউন। আমরা নাউন নিয়ে আজকে আলোচনা করবো। সো আপনারা যদি দেখে থাকেন আমাদের ফার্স্ট মডিউলে অ্যাবসোলিউট বেসিকে আমাদের প্রথম তিনটা ক্লাসের পরে 4 নাম্বার মানে 1.4 যে ক্লাসটা, এটা হচ্ছে নাউন। সো নাউন আমরা মোটামুটি সবাই নাউন কনসেপ্টের সাথে পরিচিত। ইভেন যারা ক্লাস 1 2 এ পড়ি তারাও কিন্তু নাউন সম্পর্কে জানি। ইভেন নাউন না, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি, ছোটবেলা থেকে শিখে আসছি। বাট দ্য থিং ইজ, সবসময় আমরা বইয়ের মধ্যে বইয়ের ভাষায় এইভাবে শিখেছি, কখনো আসলে ভাষাটাকে ভাষার মতো করে জানার চেষ্টা করিনি। দেখেন, নাউন আমরা শিখবো, বাট আগে আমাকে মানে লেট মি ক্লিয়ারিফাই, আমরা কিন্তু নাউনটাকে গ্রামারের পার্সপেক্টিভে শিখছি না। আমরা শিখছি যারা ওই যে প্রথম দিন থেকে বলছেন যে ভাই আমি একটু স্পোকেন ইংলিশে বেটার হতে চাই, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করব, তাদের জন্য বলে দিচ্ছি। এই নাউন থেকে আমাদের আলোচনা শুরু হলো। সো প্রপার পার্টস অফ স্পিচ আমরা মডিউল 1 মডিউল 2 মিলে আমরা শেষ করব। তারপর যখন সেন্টেন্সের আলোচনায় যাব, দেখবেন আপনাদের নাউনের, প্রোনাউনের, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই সমস্ত আলোচনাগুলা কি পরিমাণে এখানে কাজে লাগছে। আর তার সাথে আমি বলবো যারা এখন পর্যন্ত স্টুডেন্ট যারা আছি আমরা, তাদের এটা ডিরেক্টলি কাজে লাগবে। ঠিক আছে? নাউন প্রোনাউন ভালো মতো শিখতে পারলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শিখলে আমাদের মডিফাইড টপিকে কাজে লাগবে। ভার্ব শিখলে রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে। ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু লাভবান হবো। সো আমি বলবো তার মানে এই ক্লাস যে শুধুমাত্র নাউনের উপর তা কিন্তু না, আমাদের মূল যে মডিউল সেটা কিন্তু ইন্ট্যাক্ট আছে। আমরা এখানে ওয়ার্ড শিখবো, আমরা এখানে এক্সপ্রেশন শিখবো, টাং টুইস্টার আছে, এভরিথিং ইজ ইনক্লুডেড। আশা করছি আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, আগের ক্লাসগুলোর পিডিএফ নিতে পারছে। কেন পিডিএফ নিতে পারবেন না? আমাদের তো ওই যে ওয়েবসাইটের মধ্যে পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাকে সর্বোচ্চ সহায়তা মানে সহায়তা করা হবে। নেটওয়ার্ক প্রবলেম, প্রবলেম কি আমার? আমাকে একটু কাইন্ডলি জানাবেন তো যে আমার নেটওয়ার্ক কি ঠিক আছে, আমার কথা এবং স্ক্রিন সবকিছু প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আহ, ঠিক আছে, ওকে, আই থিঙ্ক উই আর গুড টু গো। দেখেন, প্রথমত আমাদের আজকের ক্লাসের রোডম্যাপটা একটু আমি দিয়ে দিই। আমাদের আজকের রোডম্যাপে প্রথমে আমরা নাউনের টাইপ নিয়ে আলোচনা করব। নাউন কত প্রকার, কি কি, আসলে এটা আপনাদের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, এই টাইপটা মানে প্রকারভেদটা স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও আমরা যখন একটা জিনিস শিখবো, আমরা চেষ্টা করব যে একটা জিনিসে একদম টু দ্য ভেরি কোর, ঠিক আছে, বেসিক থেকে জিনিসটা ক্লিয়ার করে ফেলার। আম, তারপরে আমরা যদি 2 নাম্বার সেগমেন্টে আসি, 15 মিনিট, আমরা নাউনকে কিভাবে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি সেইটা আমরা হচ্ছে করব। ওকে। নাম্বার 3, দ্য পাওয়ার অফ সাবজেক্ট, নাউনের ব্যবহারটা, সেন্টেন্সের মধ্যে নাউন আসলে কোন জায়গায় ব্যবহার হয় এইটা আমরা দেখব। নূর হোসেন বলছেন স্যার টি শার্টটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ। টি শার্টটা আমাদের নেক্সট জেনের টি শার্ট। সো আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আপনাদের নিয়ে অনেক বড় বড় প্ল্যান আছে ইনশাল্লাহ। আমরা আজকে দেখি আমাদের আসল আলোচনা। আপনারা খাতায় কাইন্ডলি, যাদেরকে বলেছিলাম যে আলাদা খাতা করতে, আপনারা অনেকে করেছেন। খাতাতে কিভাবে নোট করতে হয় সেটা আপনারা জানেন। এদিকে ডেট লিখবেন আজকের, এদিকে আমাদের লেকচার নাম্বার লিখবেন বা ক্লাস নাম্বার। সো আজকে আমাদের লেকচার 4। এবার টপিকটা দিয়ে দিবেন। টপিক এভাবে দিলেন যে নাউন। এইবার আমাদের আসল নোট করা শুরু হবে। হ্যাঁ, তাহলে আপনি এখন নোট করেন। প্রথমে আমরা নাউনের কনসেপ্টে যাওয়ার আগে আসলে একটু বুঝে নিই যে নাউনটাকে যাচ্ছি, নাউনটাকে পেলাম কোথায়। আচ্ছা, কথা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই যে এক্সপ্রেশনটা আছে, এই যে ফ্রেজটা আছে, এটার সাথে আমরা সবাই পরিচিত। পার্টস অফ স্পিচকে যদি বাংলার সাথে একটু ইকুইভ্যালেন্ট আপনাকে দেখাই, যে বাংলা ভাষায় এরকম সেম জিনিস কি আছে, সেটা হলো পদ। আমরা বাংলাতে ছোটবেলা থেকে পড়ছি না, পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন এই কনসেপ্টটা অনেকের অপরিচিত মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। ব্যাকরণ তো সবসময় আমাদের কঠিন মনে হয়। জিনিসটা হচ্ছে একটু এইভাবে চিন্তা করেন, ওয়ার্ড গুলা, এক একটা ওয়ার্ড, এগুলো হচ্ছে এক একটা উপাদান, ইনগ্রেডিয়েন্ট। আর সেন্টেন্স, পুরো বাক্য যেটা, সেটা হচ্ছে একটা ডিশ, একটা খাবার। যেমন বিরিয়ানি, বিরিয়ানি একটা খাবার। কার কার বিরিয়ানি পছন্দ? আমি আমার জীবনে, আমার জীবদ্দশায় জাস্ট 2জনকে পাইছি যারা বলছে আমার বিরিয়ানি পছন্দ না। তাদের পর থেকে মানে ওর পর থেকে তাদের সাথে আমি যতটুকু পারছি ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো বিরিয়ানি একটা খাবার। এখন আপনাদের একটু জিজ্ঞেস করি, বলেন বিরিয়ানি বানানোর জন্য আমাদের কি কি উপাদান দরকার? প্রথমেই আসবে, আচ্ছা, চাল দরকার, মাংস দরকার,
তেল দরকার, পানি, মশলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে প্রত্যেকটা, এইগুলোকে আমরা বলছি বিরিয়ানি বানানোর উপাদান। সো বিরিয়ানি ইজ আওয়ার ডিশ। তাহলে ডিশ মানে কি? ডিশ মানে হচ্ছে একটা খাবার, একটা পদ। আর চাল, মাংস, তেল, পানি, এগুলো সব হচ্ছে উপাদান, ইনগ্রেডিয়েন্ট। তা আপনি যদি চিন্তা করেন একটা বাক্য, বাক্যটা যদি একটা ডিশ চিন্তা করেন, একটা খাবার চিন্তা করেন, তাহলে ওর মধ্যে যতগুলা ইনগ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, সেগুলো সবই হচ্ছে পার্ট, ওই বাক্যের পার্ট অথবা পদ বলতে পারেন। যেমন আমি যদি বলি সে স্কুলে যায়। এখন দেখেন এটা পুরাটা, এটা তো একটা বাক্য, তাই না? এই বাক্যটা মনে করেন যে একটা ডিশ। এখন এই ডিশের আলাদা আলাদা উপাদান কি? সে একটা উপাদান, স্কুল একটা উপাদান, যায় একটা উপাদান। তো এই তিনটা হচ্ছে এই বাক্যের আলাদা আলাদা পদ। তো এখন যদি আপনি চিন্তা করেন সেটা কি, সে হচ্ছে একটা প্রোনাউন, সাবজেক্টে কাজ করছে। স্কুলটা হচ্ছে একটা নাউন, যায় এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, তাহলে এইগুলা কিন্তু এই যে এই সেন্টেন্সের একটা পার্ট। আমরা পার্ট অফ সেন্টেন্স বলি না, পার্ট অফ স্পিচ বলি। কেন জানেন? স্পিচ মানে যেটা আমি বলছি, এই যে আমি এখন কথা বলছি আপনাদের সাথে, এটাকে আমরা বলবো স্পিচ। কিন্তু এইটাই যখন আমরা খাতায় লিখবো, রিটেন ফরম্যাটে চলে আসবে, তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। যেমন আমি ধরুন বললাম আমি একজন শিক্ষক, এই যে আমার মুখের কথা, দিস ইজ আ স্পিচ। বাট যখনই আমি এটা খাতায় লিখছি, আমি একজন শিক্ষক, এটা হয়ে যাচ্ছে একটা বাক্য, একটা সেন্টেন্স। তো পার্ট অফ স্পিচ, পার্ট অফ সেন্টেন্স, মানে সেম জিনিস। তাহলে আপনি মূল কনসেপ্টটা বুঝে গেছেন। এখন আসেন, বাংলাতে পদ 5 প্রকার। এখন যদিও মডার্ন গ্রামার বইগুলোতে দেখবেন এইচএসসি তে ওইখানেও 8 প্রকার দেখায় আমরা, হ্যাঁ। আর পিওএস মানে পার্টস অফ স্পিচ, এখানে আমরা 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ আলোচনা করি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই 8 প্রকার আমরা কিন্তু ধাপে ধাপে শিখব। আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। আমাদের এর পরের ক্লাস থাকবে প্রোনাউন নিয়ে না, কিন্তু নাউনের সাথে আরো 2টা কনসেপ্ট আছে। একটা হচ্ছে জেন্ডার, আর হচ্ছে নাম্বার। তো আমরা নাম্বার নিয়ে আলোচনা করব, জেন্ডার নিয়ে আলোচনা করব। মানে আমরা চাই যে একটা টপিক ধরবো, ওইটাকে সম্পূর্ণটা শেষ করতে। ঠিক আছে? সো একটু আমরা ব্রেকডাউন করি। দেখেন, এখানে একটা ছোট্ট বিষয় কিন্তু খুবই ইম্প্যাক্টফুল বিষয়, সেটা হচ্ছে বাংলা একটা ভাষা, ইংরেজিও একটা ভাষা। সো ভাষার মধ্যে দেখবেন কম বেশি সিমিলার, গ্রামারের স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুর মধ্যে মিল আছে। যেমন বাংলার সাথে হিন্দি, উর্দু, এগুলোর কিন্তু খুবই মানে চরম লেভেলের মিল আছে। এখন একটা জায়গাতে যে দেখবেন, একটা না মানে বেশ কিছু জায়গা আছে যেখানে একটু আমরা দেখি গঠনগতভাবে পার্থক্য। যেমন ইংলিশে আমরা জানি নর্মালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট দিতে হয়, ভার্ব দিতে হয়, অবজেক্ট দিতে হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকম না। যেমন দেখেন, আমি ভাত খাই, আমরা প্রথমে দিচ্ছি সাবজেক্ট। সাবজেক্ট মানে কি জানেন? বাক্যে যার সম্পর্কে কথা বলা হয়, মানে বাক্যে যে ক্রিয়াটা থাকে, যে কাজটা থাকে, সেটা যে করে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কাজটা হচ্ছে খাওয়া। কে খাচ্ছে? আমি খাচ্ছি। সো আগে আমরা দিলাম কি? সাবজেক্ট, বাংলাতে যেটাকে বলে কর্তা। এবার দেখেন ভার্বটা খাই নাকি ভার্বটা ভাত, মানে কাজ কোনটা? কাজ হচ্ছে খাওয়া, সো ভার্ব হচ্ছে লাস্টে আছে। আর ভাত, এইটা হলো আমাদের অবজেক্ট, মানে কর্ম। ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের অবজেক্ট। তাহলে বাংলাতে দেখেন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। বাংলাতে সব সময় দেখবেন যে একটা আদর্শ যে বাক্যগুলো থাকে, ডিক্লারেটিভ সেন্টেন্স যেগুলো থাকে বিবরণ সূচক, সেগুলো এই স্ট্রাকচার মেনে চলে। আগে আপনার কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, অর্থাৎ আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু এখন ইংলিশে যদি আসেন, আপনি যদি এখন বলেন আই, ভাতের ইংরেজি হচ্ছে রাইস, খায়ের ইংরেজি হচ্ছে ইট, আই রাইস ইট। আপনি যদিও ধরেন জানেন না যে কি কারণে এটা ভুল, কিন্তু আপনি জানেন যে এই বাক্যটা ভুল। সামথিং সাউন্ডস উইয়ার্ড, শুনেই আপনার মনে হচ্ছে জিনিসটা বেখাপ্পা, তাই না? তাহলে এটা কেন হচ্ছে? বিকজ ইংলিশের একদম যদি কোর ফাউন্ডেশনে চলে আসেন, এস ভি ও, তার মানে এখানে আগে আসে সাবজেক্ট, পরে আসে ভার্ব, তারপরে আসে অবজেক্ট বা এক্সটেনশন, অ্যাডভার্বিয়াল, যাই বলেন না কেন, বাদ বাকি জিনিস।
তাহলে আপনাকে ওইটাকে যদি সঠিকভাবে করতে হয় তাহলে যে আই, তারপর আপনি ভার্ব দিবেন ইট, তারপর দিবেন রাইস। তো এটা জাস্ট আমি আলোচনাটা কেন এনেছি, আপনাদের যেহেতু আমাদের কোর্সের নাম হচ্ছে দ্য ইংলিশ এবিসি, বেসিক ইংলিশ ফাউন্ডেশন কোর্স, সো একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাকে একদম প্রথম থেকে বুঝতে হবে। যদি এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়, পরে আপনি দেখবেন যে আমাদের 2টা মডিউল যখন শেষ হবে, যখন আমরা আরো কমপ্লেক্স বিষয়ের মধ্যে ঢুকবো, তখন আপনাদের কাছে ওইগুলো অত বেশি কাঠখোট্টা মনে হবে না, ওইগুলো ইজি মনে হবে। তো ব্যাকরণের মধ্যেও কিন্তু একটা রস আছে, ঠিক আছে? আপনাকে ওই রস আরোহণ করে আপনাকে এ করা শিখতে হবে, এনজয় করা শিখতে হবে। আপনার এই কনসেপ্টটা তো ক্লিয়ার সবাই না? একটু কাইন্ডলি ক্লিয়ার হলে ওয়াই লিখবেন, না হলে এন লিখবেন। সাহিত্যের রস, হ্যাঁ সাহিত্যের রস, ব্যাকরণে অনেক ভালো রস আছে। এখন শীতের সময় খেজুরের রস, আপনার খেজুরের রস কে কে মানে ইতোমধ্যে সুযোগ হয়েছে পান করার এই বছরে? আমি গ্রামে গেছিলাম কিন্তু সুযোগ হয়নি, হয়নি। সো স্যাড। আচ্ছা দেখেন, আতিক ইসলামের হয়েছে। ভয়ও লাগে এখন যে কোনো জায়গা থেকে আসলে খেজুরের রস যদি আপনি সংগ্রহ করেন, অনেক ধরনের যে ভাইরাস টাইরাস কি কি যেন কথা চলছে। আগেকার দিনে আসলে এত কিছু ছিল না, নিঃসংকোচে সবকিছু ট্রাই করা যেত। ওকে, সালমান রহমান বলছেন প্লিজ রিপিট। কোনটা? ও আগের কনসেপ্টটা সিম্পল জিনিস। মানে বাংলাতে আমরা আগে দিই হচ্ছে সাবজেক্ট, পরে দিই অবজেক্ট, লাস্টে দিই ভার্ব। ইংলিশে জিনিসটা একটু উল্টা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বটা হচ্ছে আপনার সাবজেক্টের পর পরে আসবে ইংলিশে, আর বাংলাতে লাস্টে যাবে ভার্বটা। সিম্পল জিনিস। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের পার্টিসিপেট স্পেসে এই যে 8টা প্লেয়ার আছে: নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ, ভার্ব, ক্রিয়া। আচ্ছা আমি এখানে আলাদা আলাদা করে ইয়ে করার দরকার নেই, আপনারা জানেন যে এই 8টা আছে। আজকে আমাদের মূল ফোকাসটা হচ্ছে নাউনের উপরে। সো সবাই কাইন্ডলি আমাদের নাউনের যে মূল আলোচনা টপিক, আপনার টাইটেলটা দিয়ে দেন নাউন। নাউনের বাংলা শোনেন, সবসময় আমি বলি যে ভাষা যেহেতু মোটামুটি 90 to 95% সিমিলার স্ট্রাকচারে চলে, তো যখন আপনি বাংলা ব্যাকরণ পড়েন, ইংলিশ গ্রামার পড়েন, দুইটাকে আপনি আলাদা আলাদা মনে করবেন না। আপনি কনসেপ্টটা একসাথে দুইটা শেখার চেষ্টা করবেন, দেখবেন যেটা খুব সহজ হয়ে যাবে। যদি ইংলিশ গ্রামার ভালো বুঝতে পারেন, আপনার জন্য বাংলা ব্যাকরণ বোঝা খুবই ইজি। সেম জিনিস, আপনি যদি ইংলিশে ট্রান্সলেশন পারেন, বাংলাতে ওই যে অনুবাদ, ধরেন আপনি ইংলিশে ট্রান্সফরমেশন চেঞ্জিং সেন্টেন্স যদি পারেন, বাংলাতে বাক্য রূপান্তর আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আপনি এখানে পার্সোপেসিস শিখলে বাংলায় ওই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী শেখা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো আপনি এখানে, আমি ট্রাই করবো যতটুকু সম্ভব ইংরেজির সাথে সাথে বাংলাটাকেও একটু ইয়ে করে দেওয়া। তাহলে নাউনকে আমরা বাংলা করতে পারি বিশেষ্য। অনেকেই ভুল করেন, নাউনকে আপনারা বাংলা করেন নাম। জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। নাউন মানে নাম না। নামের ইংরেজি কি? নেম মানে হচ্ছে নাম। এইটা ঠিক আছে, কিন্তু এইটা ভুল। কারণ নাম শুধুমাত্র প্রপার নাউনকে বোঝায়। আমরা নাউনের ক্লাসিফিকেশন একটু পরে দেখব। হ্যাঁ, নাউন যে 5 প্রকার আছে, তো এইটুক জাস্ট লিখে রাখেন যে নাম মানে নেম যেটা, সেটা শুধু প্রপার নাউন। আর এমনি নাউন যে শব্দটা, এটার বাংলা হচ্ছে বিশেষ্য। এটা হচ্ছে ব্যাকরণিক একটা পদ। ঠিক আছে, সো দিস টু আর ডিফারেন্ট থিংস। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে নেম। তাহলে কোনটা বড়, বিস্তৃত কোনটা? বিস্তৃত হচ্ছে নাউনটা। নাউনেরই একটা ক্লাসিফিকেশন হচ্ছে নেম। ঠিক আছে, নাউনটা হচ্ছে বড়। এখন আপনাদের একদম ছোটবেলার প্রশ্ন করি, কিন্ডারগার্টেনের প্রশ্ন করি, নাউন কাকে বলে? হোয়াট ইজ আ নাউন? আপনারা সবাই বলবেন যে কোনো কিছুর নামকে নাউন বলে, হুইচ ইজ ট্রু। ঠিক আছে, কোনো কিছুর নামকে নাউন বলে। ইংলিশে যদি আমরা বলি, তাহলে আপনি বলবেন নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ঠিক আছে, তার ফাংশনিংটা কি? নাম দেওয়া। এটা হতে পারে কোনো একটা মানুষের নাম, হতে পারে যেমন দেখেন আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি দ্য নেম অফ এনিথিং, যে কোনো কিছু। সো আমরা এই যে বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, আম, আমাদের এখন বর্তমানে বাংলাদেশে চর্চিত একজন ব্যক্তিত্ব, শহীদ ওসমান হাদি। আমি তাকে ট্রিবিউট দেওয়ার জন্য আজকে ক্লাসে তার ছবিটা এখানে ইনক্লুড করেছি। আমি আশা করি যে আমরা সবাই তার ব্যাপারে অবগত আছি এবং তার জন্য তার রুহের
মানে আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন এবং শহীদ হিসেবে কবুল করেন। সো ওসমান হাদি হচ্ছে একজন ব্যক্তির নাম। তো এটাও যেমন নাউন, ওসমান হাদি এটাও হচ্ছে নাউন। আবার ঢাকা, দেখেন ঢাকা হচ্ছে একটা জায়গার নাম, এইটাও কিন্তু একটা নাউন। ওকে, দেখেন খাবার, তাহলে এটা একটা জিনিস, এর কিন্তু কোনো কি নেই, প্রাণ নেই, এটাও একটা নাউন। এখন কোনটা কি নাউন এটা পরের ব্যাপার, আগে আমরা নাউনের কনসেপ্ট গুলা বুঝি। ঠিক আছে, দেখেন আইডিয়া, আইডিয়া কি, একটা চিন্তা, থট, এইটাও কিন্তু একটা নাউন। কিন্তু এটা কিন্তু প্রপার নাউন হবে না, কমন নাউন হবে না, কালেকটিভ নাউন হবে না। তো এই নাউন গুলা আমরা পরবর্তীতে আসছি যে নাউনের আলাদা আলাদা নাম, ক্যাটাগরি সবকিছু। প্রথমে আপনারা এই কনসেপ্টটা বুঝছেন, আমাদের পাঁচটা, এই যে হাতে পাঁচটা আঙুল আছে না, নাউনও হচ্ছে এই পাঁচটা আঙুল দিয়ে আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, পাঁচ প্রকারের। তো এই জায়গাতে আমি যেভাবে দিয়েছি এটা আপনাদের জন্য অতটা বোধগম্য নাও হতে পারে, আমি ওই জন্য আপনাদের জন্য সুন্দর করে দেখেন এটাকে ভিজুয়ালাইজ করে দিয়েছি, সবাই আশা করছি দেখতে পাচ্ছেন। আমরা আসবো একদম আমাদের এই যে লাস্টের কেন আঙ্গুল থেকে, এখানে দেখেন এটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আপনাদের আগে একটু বুঝতে হবে। সবাইকে একটু প্রশ্ন করছি, মানুষের ইন্দ্রিয় কয়টা বলেন তো? ইন্দ্রিয়, সেন্স, ইন্দ্রিয়ের ইংলিশ হচ্ছে সেন্স। হাউ মেনি সেন্সেস আর দেয়ার হিউম্যান? পাঁচটা, তাই না? ওকে, সো দেয়ার আর 5 সেন্সেস। তাহলে আমরা এটা শিখলাম, সেন্স, এটা বাংলাতে বলে হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় কি জিনিস? ইন্দ্রিয় হচ্ছে, আচ্ছা, এই যে সিদ্ধাতুল মুনতাহা বলেছে 6, আমি জানতাম। আহ, মানে অনেকে বলে যে মেয়েদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, ষষ্ঠ ইন্দ্রিয় বলে আসলে কিছু নেই। ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে যেটা আমাদের এই যে ইমাজিনেশন পাওয়ার। ঠিক আছে, নেট কিছু ব্যাপার থাকে, যেমন আপনি ধরেন সকাল থেকে আপনার মনে হচ্ছে যে আজকে কিছু একটা হবে, আজকে কেউ একজন আসবে, তো ওটা ফলে গেল, তখন আপনি বলবেন যে আমার মন বলছিল, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল। কিন্তু আসলে সাইন্টিফিক্যালি মানুষের 5টা সেন্স আছে, সেন্সগুলো আমি বলছি। নাম্বার 1, আইস, চোখ, চোখের কাজ কি? দেখা, দৃষ্টি। তাহলে এটা হলো 1 নাম্বার। 2, কান। আচ্ছা, চোখের সাথে যেটা রিলেটেড, নাকটা আগে বলি। নাক, নাকের কাজ আমরা সবাই জানি, স্মেল নেওয়া না, ঘ্রাণ নেওয়া। তাহলে 2টা গেল। নাম্বার 3, ইয়ার্স, কান, কানের কাজ কোনো কিছু শ্রবণ করা, কোনো কিছু শোনা। 3টা গেল। নাম্বার 4, এই যে জিহ্বা, জিহ্বার কাজ কি? কোনো কিছুর টেস্ট নেওয়া, স্বাদ, কোনো কিছু আস্বাদন করা। 4টা গেল। নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে স্কিন, আমাদের যে ত্বক আছে না, ত্বক কিন্তু শুধু হাতের না, ত্বক আপনার শরীরের যেই উপরের স্কিনটা আছে এটাই, এর কাজ হচ্ছে কোনো কিছু স্পর্শ করা। যেমন আমি এখানে এই পেনটা এখন স্পর্শ করছি আমার ত্বক দিয়ে। তাহলে মানুষ যে কোনো কিছু জগতে, ইহজগতে যা যা আছে, এই 5টা ইন্দ্রিয়ের দ্বারা তারা এক্সপিরিয়েন্স করতে পারে। যেমন আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, আপনার সামনে যে ফোনটা আছে, যে ডিভাইসটা আছে, ল্যাপটপটা আছে, এটা আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। এখন আপনি দেখেন হাত দিয়ে ছুঁইতে পারবেন। আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি নাক দিয়ে গন্ধ নিতে পারবেন। আই ডোন্ট নো এটা গন্ধ আছে কিনা, বাট যদি হ্যাঁ কোনো কিছু গন্ধ থাকে আপনি নাক দিয়ে নিতে পারবেন। আপনি কান দিয়ে যখন ক্লাসটা শুনতে পাচ্ছেন, তো বোঝা যাচ্ছে এটা হলো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু দেখা যায়, ছোঁয়া যায়, মানে অনুভব করা যায়, সেইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন না। তাহলে প্রথমে আসেন, নাউন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট। কনক্রিট কি জিনিস? আমরা বলি না কনক্রিটের দেয়াল, তো এই যে কনক্রিট, পিছনে আমরা দেয়াল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, দেয়ালটাকে আপনি কি করবেন? ছুঁইতে পারবেন, শক্ত। তো কনক্রিট নাউন হচ্ছে যে সমস্ত নাউনগুলো আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি করতে পারেন, আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এক্সপিরিয়েন্স করতে পারেন। আর অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এই যে দেখেন পাশে আমি লিখে রেখেছি, যে কোনো অনুভূতি, যে কোনো ধারণা, আইডিয়া, এইগুলাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলেন, ধরেন আমি বললাম অনেস্টি। অনেস্টি মানে কি বলেন তো? সততা, রাইট? এখন সততা, সততা কিন্তু দেখা যায় না। আপনি বলতে পারেন যে স্যার দেখা যায় তো, আমার বাবা সৎ, আমি তাকে দেখতে পাই। আপনার বাবাকে দেখতে পান, সততা জিনিসটাকে দেখতে পান, সততা গুণ পান না। সো এই যে সততা, এটাকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ছুঁতে পারছেন না, গন্ধ নিতে পারছেন না, এইটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আর কি আছে? ভালোবাসা, ওকে, লাভ। তাহলে ভালোবাসাকে কিন্তু আপনি দেখতে, ছুঁতে, অনুভব করতে পারছেন না। আর কি আছে? আর আছে, ধরেন আপনি বললেন হেট,
হেট, লাভ দুইটা কিন্তু নাউন না। লাভটা নাউনও হয়, লাভটা ভার্ব হয়। যার আপনি বলছেন আই লাভ হিম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব। কিন্তু যখন বলবেন লাভ ইজ আ ডিভাইন থিং, ভালোবাসা একটা স্বর্গীয় বিষয়, তখন দেখেন লাভটা হচ্ছে নাউন, হেটটা শুধু ভার্ব। এখানে হেটের নাউন হচ্ছে হেট্রেড, একটু সবাই লিখে রাখতে পারেন। হেট্রেড মানে হচ্ছে ঘৃণা, তাহলে এইটা হলো একটা নাউন। আর হেট মানে ঘৃণা করা, তো কোনো কিছু করা হওয়া থাকা মানে কি, কাজ করা বোঝাচ্ছে। সো এটা মানে হচ্ছে ঘৃণা করা, এটা হলো ভার্ব। সো দিস ইজ আ ভার্ব। তাহলে আমরা যেটা বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলা যেগুলা দেখা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। যেমন আপনারা অনেকে এখানে নিয়াজ সাহেব বলছেন স্যাডনেস, যদিও স্যাডনেস বানানটা একটু ঠিক করতে হবে। স্যাডনেস এটা কি, দুঃখ। দেখেন এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। স্বাধীন বলছেন স্যার হ্যাপি। আচ্ছা, হ্যাপি কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন না। আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে শিখবো কিভাবে অ্যাডজেক্টিভকে খুব সহজে আইডেন্টিফাই করতে হয়। তো আপনি হ্যাপিটার সাথে যদি একটু নেস যুক্ত করে দেন, দেখেন হ্যাপি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর হ্যাপিনেস এটা হচ্ছে একটা নাউন। দেখেন সুখ এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্টটা সবাই বুঝেছেন? কাইন্ডলি একটু প্লিজ লেট মি নো, অ্যাবস্ট্রাক্ট নাউন কি ক্লিয়ার হয়েছেন সবাই? রোহান ক্লিয়ার, রাত্রি ক্লিয়ার, নিয়াজ সাহেব ক্লিয়ার, আমিনাখি ওকে, ভেরি গুড। দেখেন এরপরে যদি আমরা পরবর্তী ফিঙ্গারে চলে যাই, সো এইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি জিনিস, আমরা প্রত্যেকটা নাউনে আলাদা আলাদা হচ্ছে আলোচনা আছে। আমাদের তারপরে হচ্ছে কালেকটিভ নাউন, 2 নাম্বার হচ্ছে কমন নাউন, আর একদম লাস্ট, ঠিক আছে, মানে যেটা 1 নাম্বারে আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে প্রপার নাউন। এখন আসেন আমরা একটু স্পেসিফিক ভাবে প্রত্যেকটা নাউন নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আচ্ছা, প্রপার নাউনের আগে আমার কাছে মনে হয় যদি আমরা কমন নাউনটা আলোচনা করতে পারি, তাহলে মনে হয় আপনাদের প্রপার নাউনের কনসেপ্টটা বুঝতে বেটার হবে আর কি। দেখেন, কমন নাউন মানে হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম, সাধারণ বা জাতিগত বিশেষ্য। আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। আপনাকে আমি যখন বলছি সিটি, শহর, এখন শহর বলতে কি আপনি ঢাকা সিটিকে বুঝছেন শুধু? শহর বলতে কি শুধু ঢাকা সিটিকে বুঝায়? নাকি আমি যখন শহর বলবো তখন পৃথিবীর যত শহর আছে সবগুলাকে বোঝায়? আপনারা সবাই এখানে জানেন জিনিসটা, তাই না? তাহলে সবগুলাকে বোঝায়, তার মানে কি এটা সাধারণভাবে প্রত্যেকটা শহরকে বলছে, মানে পুরা শহরে যদি এভাবে বলি যে পুরা শহর জাতিটাকেই বোঝাচ্ছে, যদি শহর জাতি হয় না। তাহলে এইটাকে বলে কমন নাউন। মানে কমন নাউন মানে হচ্ছে ওইটা দিয়ে একটা নির্দিষ্ট কাউকে বোঝাবে না, ওইটা দিয়ে ওই ক্যাটাগরির যা আছে সবাইকে বোঝাবে। যেমন দেখেন প্লেয়ার, এখন আমি যখন বলবো প্লেয়ার, আপনি কি শুধুমাত্র মেসির কথা চিন্তা করছেন? শুধু কি মেসিকে বোঝাবে? নাকি শুধু কি যে আমাদের হামজা সাহেব আছে হামজাকে বোঝাবে? জামাল ভুঁইয়াকে বোঝাবে? নেইমারকে বোঝাবে না। পৃথিবীতে যত প্লেয়ার আছে, সেটা ফুটবল প্লেয়ার হোক, সেটা ক্রিকেট হোক, ইভেন আপনি আমি এই যে লুডো খেলা খেলি, ঠিক আছে, আমি ফ্যামিলি মেম্বাররা মিলে, তো আমরাও প্লেয়ার। সো প্লেয়ার এইটা বলেও কিন্তু আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে পাচ্ছি না, আমরা এখানে ওই ক্যাটাগরিতে যত প্লেয়ার আছে সবাইকে পাচ্ছি, এটা কমন নাউন। এই কমন নাউনকে যখন আপনি ভাঙবেন, বিশ্লেষণ করবেন, হ্যাঁ এক্স্যাক্টলি, স্বাধীন বলছেন যে পাখি। এখন দেখেন যখন আপনি পাখি বলছেন, আপনি কিন্তু শুধুমাত্র ময়না পাখি, দোয়েল পাখি, টিয়া পাখি এগুলাকে বুঝছেন না, আপনি পাখি সমাজে যত পাখি আছে, যত ক্যাটাগরি আছে, আপনি সবাইকে বুঝছেন। ঠিক আছে, এরকম আর কিছু কমন নাউন আমাকে একটু দেন তো চ্যাট বক্সে। কমন নাউন, আতিক বলছেন স্টুডেন্ট, এক্স্যাক্টলি, শুধু স্টুডেন্ট বলতে তো শুধু আতিক সাহেবকে বোঝাচ্ছে না, তাই না? শুধু তো নিয়াজ সাহেবকে বোঝাচ্ছে না, এখানে স্টুডেন্ট আপনাদের সবাইকে একসাথে বোঝাচ্ছে। হ্যাঁ ম্যান, ম্যান হবে, অ্যানিমাল হবে, আর্মি, আর্মি নিয়ে একটু ঝামেলা আছে, আর্মি হবে কিনা দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন, দেখবেন একটু পরে আমি আর্মি নিয়ে আলোচনা করবো। ফ্লাওয়ার, ক্লাস, ক্লাস নিয়ে আহ নাহিদ সাহেব ক্লাস নিয়েও একটু ঝামেলা আছে। এই তো আমি আসলে এগুলো চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে থেকে এটা আসুক। তাহলে দুইটা জিনিস, একটা দেখলাম আমরা আর্মি, একটা হচ্ছে ক্লাস, এই দুইটা
কমন না। যদিও আপনি বলতে পারেন স্যার ক্লাস বলতে তো পৃথিবীর সব ক্লাসকেই বোঝায়, শুধু আমাদের ক্লাসকে বোঝায় না। হুইচ ইজ আ ভ্যালিড কোয়েশ্চেন, তাই না? কারণ আমরা একটু আগেই বললাম যে যেই ওয়ার্ডটা দ্বারা, যে নাউনটা দ্বারা ওই ক্যাটাগরির সবাইকে বোঝায় সেটা কমন। বাট এই যে এখানে একটু ঝামেলা আছে। টিচার, এক্স্যাক্টলি টিচার হবে, কারণ টিচার বলতে তো শুধু আমাকে বোঝাচ্ছে না, পৃথিবীর যত টিচার আছে সবাইকে বোঝাচ্ছে। প্যারেন্টস, এক্স্যাক্টলি ছাত্র। হুম। আচ্ছা, আমরা আগে প্রপারটা বুঝি, তারপরে আপনাদের এই যে আর্মি, এই যে পুলিশ বলছেন, এসেছি। এখন আসেন, আমি এখন যখন বলবো মেসি, এখন দেখেন তো মেসি ওয়ার্ডটা দ্বারা সব প্লেয়ারকে কি বোঝাচ্ছে, নাকি একজন নির্দিষ্ট প্লেয়ারের নাম নির্দিষ্টভাবে বোঝাচ্ছে? নির্দিষ্ট প্লেয়ারের নাম নির্দিষ্টভাবে বোঝাচ্ছে, তাই না? এটাই হলো প্রপার নাউন। তাহলে প্রপার মানে কি? প্রপার মানে নির্দিষ্ট। তা আপনি যখন বলবেন সিটি, এটা কিন্তু অনির্দিষ্ট, সব সিটিকে বোঝায়। কিন্তু যখন বলবেন ঢাকা, তাহলে আপনি একটা মানে সিটিকে প্রপারলি বোঝাচ্ছেন। তাহলে ঢাকা একটা প্রপার নাউন, কিন্তু সিটি এটা একটা কমন নাউন। কান্ট্রি একটা কমন নাউন, কিন্তু কান্ট্রির মধ্যে যখন বলবেন বাংলাদেশ, বাংলাদেশটা একটা প্রপার নাউন। প্রপার নাউনের বিশেষত্ব হচ্ছে প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটালাইজ করতে হয়, মানে বড় হাতের অক্ষরে লিখতে হয়। আপনি সেটা প্রথমে লেখেন, মাঝে লেখেন, শেষে লেখেন, ইট ডাজন্ট ম্যাটার, ইট শুড বি অলওয়েজ অলওয়েজ ক্যাপিটালাইজড। ওকে, তাহলে আমরা আশা করছি এটা বুঝেছি। একটা জিনিস মাথায় রাখবেন, কমন নাউনকে যদি আপনি বিশ্লেষণ করেন, কমন নাউন ভাঙলে প্রপার নাউন পাবেন। তাহলে আপনি প্লেয়ারটাকে বিশ্লেষণ করেন, প্লেয়ার ভাঙলে আপনি মেসি, নেইমার, রোনালদো, যার যা পছন্দের প্লেয়ার আছে সবার নাম পাবেন এখানে। আপনি যখনই বলছেন স্টুডেন্ট, স্টুডেন্ট নাউনটা কমন, ওকে আপনি ভাঙেন, এখন আপনি দেখেন সবাই আপনার স্টুডেন্ট, আপনার সবার নাম পাবেন। সো কমন নাউনকে ভাঙলে যেইগুলো আমরা পাই, যে নাউনগুলা, দ্যাট ইজ প্রপার নাউন। সো আশা করছি প্রপার নাউনের কনসেপ্ট বুঝেছি, এবং প্রপার নাউনটা অলওয়েজ ক্যাপিটালাইজ করতে হবে এটাও বুঝেছি। সবাই কি আমরা কমন এবং প্রপার নাউনের কনসেপ্টটা বুঝেছি? প্লিজ চ্যাট বক্সে একটু জানিয়ে দিই সবাই। খায়রুল সাহেব বলছেন ডক্টর, হ্যাঁ ডক্টর হচ্ছে কমন নাউন। ভেরি গুড, ভেরি গুড। এই তো, এইবার আসেন ঝামেলার জায়গাতে। সো ঝামেলাটা কোথায়? এই যে আর্মি ক্লাস, এটা কেন কমন নাউন হলো না? এর কারণ হলো আপনারা আর একটা নাউন দেখবেন এখানে, সেটা হচ্ছে কালেকটিভ। দেখেন কালেকটিভ শব্দটা আমরা কম বেশি সবাই পরিচিত। কালেকটিভের বাংলাটা যদি বলি, সমষ্টি। আমরা ছোটবেলা থেকে যারা এই যে অঙ্ক করছি, বলে না যে এতজন বা এত সংখ্যার সমষ্টি, এতজন স্টুডেন্টের সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে অনেকগুলা জিনিসের যোগফল, অনেকগুলা জিনিসের যোগফল। দেখেন টিম, ওই যে একটু আগে আমরা বলেছি, ক্লাস, টিম, এইগুলা যদি আপনার মনে হয় যে টিম এটা তো পৃথিবীর সব টিমকে বোঝায়, শুধু বাংলাদেশ ক্রিকেট টিমকে বোঝায় না, তো এটা তো কমন নাউন। কিন্তু কমন নাউন হবে না, এটা কালেকটিভ হবে। কেন জানেন? একটা টিমে 11 জন প্লেয়ারের সমষ্টি থাকে, একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি থাকে। ঠিক আছে? আহ আমি এটাকে একটু সহজ করে দিই আপনাদের জন্য, কিভাবে এটা ডিফারেন্সিয়েট করবেন। দেখেন, আমরা বলেছিলাম না যে কমন নাউন ভাঙলে প্রপার নাউন পাওয়া যায়? ঠিক একইভাবে বলছি, কালেকটিভ নাউন ভাঙলে কমন নাউন পাওয়া যায়। বুঝেন? যখন আপনি বলবেন টিম, এখন টিমকে ভাঙেন তো। আপনি জানেন একটা টিমে, যদি ফুটবল বা ক্রিকেটের কথা বলি, তাহলে দেয়ার আর 11 প্লেয়ার্স। এখন বলেন তো টিমকে ভেঙে আপনি কি পেয়েছেন? এই যে প্লেয়ার্স, প্লেয়ার্সটা নিজে কি নাউন? এটা কি কমন নাউন নাকি প্রপার নাউন? এটা কিন্তু একটা কমন নাউন। এখন এই প্লেয়ার্সকে যখন ভাঙবেন, তখন আপনি কি পাবেন? তখন আপনি পাবেন মেসি, রোনালদো, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাই না? তাহলে জিনিসটা খুবই ইজি। কালেকটিভ নাউনকে ভাঙলে কমন নাউন পাওয়া যায়, কমন নাউনকে ভাঙলে প্রপার নাউন পাওয়া যায়। দ্যাটস ইট। মেইনলি সমস্যাটা বাধে হচ্ছে কালেকটিভ আর কমনের মধ্যে, কারণ দুইটা একই রকম। এবার আমরা যদি বলি আচ্ছা ক্লাস, ক্লাস কেন কালেকটিভ? বিকজ আপনি ক্লাস যখন ভাঙবেন, তখন এর মধ্যে পাবেন কি? অনেকগুলা স্টুডেন্টস। তো স্টুডেন্টস নিজে আবার কি নাউন? কমন নাউন। আপনি ক্লাস ভাঙলে কি পাবেন?
স্টুডেন্টের সমষ্টি পাবেন, টিচারের সমষ্টি পাবেন। সো সরি, টিচার লিখতে হবে এখানে। সো টিচার, টিচার, স্টুডেন্ট, এগুলো নিজেই তো কি নাউন, কমন নাউন। তাহলে ক্লাসকে ভাঙলে আপনি এই যে দুইটা কমন নাউনের সমষ্টি পেলেন। দ্যাটস ওয়াই এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ। একইভাবে এখন আমি আর্মিটা কেন হলো আর্মি, দেখেন, আর্মি আমরা আসলে শব্দটা অনেকে একটু ভুলভাবে ব্যবহার করি, মিস ইউজ করি। আমার ভাই তো একজন আর্মি, ঠিক আছে। হ্যাঁ, আর্মি কেউ হয় না। আর্মি প্রথমত একটা মানে নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল কোনো পার্সন, ঠিক আছে, একজন ব্যক্তি আর্মি হতে পারে না। আর্মির যদি আপনি ভাঙেন কি পাবেন জানেন? আপনি অনেকগুলা সোলজার্স, অনেকগুলা সৈনিক এবং অফিসার্স, আপনি সোলজার্স এবং অফিসারের সমষ্টি পাবেন, সেইটাকে বলা হয় আর্মি। তাহলে সোলজার্স, অফিসার্স, এরা আবার নিজেরা কি নাউন? এরা নিজেরা আবার হচ্ছে কমন নাউন। তা আপনি বলতে পারেন, হয় যদি আপনার ভাই একজন সৈনিক হয়, আপনি বলতে পারেন মাই ব্রাদার ইজ আ সোলজার অফ বাংলাদেশ আর্মি, ঠিক আছে, বা ইজ অ্যান আর্মি অফিসার। তা এই জিনিসটা আমি আই ডোন্ট নো হোয়াই, কিন্তু বাংলাদেশে এত ভালো ভালো বই, এত ভালো ভালো শিক্ষকরা আছে, সব সময় জাস্ট আচ্ছা তোমরা কালেকটিভ নাউনে জাস্ট এগুলো মাথায় রাখবা, আর্মি, ক্লাস, তারপরে হচ্ছে টিম, তারপরে হচ্ছে ক্রাউড, জুরি, এইগুলো মনে মনে রাখবা যে এগুলো হচ্ছে কালেকটিভ, বাদ বাকি এগুলো হচ্ছে কমন। কিন্তু এটা খুবই সহজ একটা কনসেপ্ট, আপনাকে জাস্ট বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আর্মি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আর্মি ভাঙলে কি পাওয়া যায়। এখন দেখেন, আমরা বলছি ক্রাউড, যেমন এই যে এই ছবিটা মনে হয় আপনার সাথে পরিচিত, মানে গতকালকের ছবি। সো শহীদ উসমান হাদি ভাইয়ের জানাজাতে এই ছবিটা দেখতে পাচ্ছেন। ক্রাউড মানে তো আমরা বুঝি জনসমাগম। তো ক্রাউডকে যদি আপনি ভাঙেন তাহলে আপনি অনেক কি পাবেন? পিপল, পার্সন, যেটা আবার একটা কমন নাউন। ওই জন্য ক্রাউডটা আমাদের একটা কালেকটিভ নাউন। আমি আপনাদের এখন দুইটা তিনটা নাউন এখানে লিখবো, আপনাদের কাজ হচ্ছে আমাকে জাস্ট বলা কোনটা কি নাউন, ঠিক আছে। প্রথম, আপনারা জাস্ট নাম্বার দিবেন। এক নাম্বার, নাম্বার ওয়ান। তো এক নাম্বারে হচ্ছে অ্যাক্টর, নাম্বার টু ফ্যামিলি, নাম্বার থ্রি লিডার। এই তিনটা আপনারা লিখবেন এইভাবে। ওয়ান কি হবে? জাস্ট নাউনটা বলবেন, কমন নাকি কালেকটিভ। দুইটা অপশন, কমন নাহলে কালেকটিভ। ফ্যামিলি, টু এটা কি হবে, থ্রি এটা কি হবে। আচ্ছা, নাহিদ সাহেব বলছেন জটিল বিষয় সমাধান হলো, আপনার বোঝানোর দক্ষতা অনেক সুন্দর। জাজাকাল্লাহ খাইরান। আসলে বোঝানোর দক্ষতা সুন্দর থেকে বড় ব্যাপার হচ্ছে অডিয়েন্স যখন ভালো হয়, ঠিক আছে, লার্নার্স যখন অনেক ভালো হয়, তখন এমনিতেই দেখবেন যে যিনি আপনার শিক্ষক, যিনি শেখাচ্ছে, তারও দক্ষতা মানে ফুল পটেনশিয়ালটা আনলক হয়। সো এটা আপনাদেরও ক্রেডিট। উম 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 এক নম্বরে সালমানুর রহমান বলছেন যে একটা হচ্ছে কমন নাউন, স্বাধীন বলছেন দুই নাম্বার হচ্ছে কালেকটিভ, আমিন বলছেন দুই নাম্বার কালেকটিভ, তিন নাম্বারে আবার কমন। ও, ভেরি গুড। এই তো আমি বুঝতে পারছি আপনাদের কনসেপ্ট আসলে এখানে মাশাল্লাহ খুবই ক্লিয়ার। এটা কেন কেন কমন? বিকজ অ্যাক্টরকে যদি আপনি ভাঙেন আপনি নির্দিষ্ট অ্যাক্টরের নাম পাবেন। যেমন আপনি যদি বলেন যে শাহরুখ খান, ঠিক আছে, সো উনি আবার প্রপার, তো অ্যাক্টরকে ভাঙলে আপনি প্রপার নাউন পাচ্ছেন। বাট ফ্যামিলি যখন আপনি বিশ্লেষণ করবেন, ফ্যামিলি ভাঙেন, একটা ফ্যামিলির মধ্যে কাদের নিয়ে ফ্যামিলি গঠিত হয়, আপনি বলবেন যে মাদার, আপনি বলবেন হচ্ছে ফাদার, আপনি বলবেন হচ্ছে ব্রাদার, সিস্টার, ডটার। সো যতগুলো আছে এগুলো প্রত্যেকটা আবার কমন নাউন। সো কমন নাউনের সমষ্টিতে গঠিত হচ্ছে ফ্যামিলিটা, ডেফিনেটলি কালেকটিভ নাউন। লিডার, নেতা, সেটা যে কোনো নেতা হতে পারে, পলিটিক্যাল লিডার হতে পারে, রিলিজিয়াস লিডার হতে পারে। বাট লিডার যখন আপনি ভাঙবেন, যখন আপনি বলছেন লিডার, ঠিক আছে, যেমন আমাদের মুসলিম যদি কথা বলি তাহলে আমাদের লিডার জাস্ট একজনই, তিনি হচ্ছে আহ আখিরি সালামকে লিডার হিসেবে আপনি নেন। এবার আপনি পলিটিক্যাল লিডার নিতে পারেন, যে কারণে নাম চলে আসবে। তো সবাই হচ্ছে এগুলো প্রপার নাউন। তো প্রপার নাউন মিলে কমন নাউন হয়, আর কমন নাউন মিলে কালেকটিভ নাউন হয়। সো আমার মনে হয় এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই নাউনের আলোচনা আপনাদের আর কখনো ভুল হওয়ার না, তাই তো? আপনারা কি সবাই বুঝেছেন? বিশেষ করে কমন এবং কালেকটিভের মধ্যে কনফিউশনটা এবং ওইটা ক্লারিফিকেশনটা কি ঠিক মতো আপনারা বুঝতে পেরেছেন কিনা?
আচ্ছা, আমি কিন্তু ক্লাসে শুধুমাত্র কয়েকজনের, স্পেসিফিক কয়েকজনের জাস্ট কমেন্ট দেখতে পাচ্ছি। দেখেন, আপনাদের আমি আবারও বলবো যে আপনাদের তো আসলে আমি জোর করতে পারবো না। আপনার কিন্তু শুধুমাত্র সময়টা যদি দিচ্ছেন, একটু ইন্টারাক্ট করেন, দেখবেন আপনার এখান থেকে প্রচুর বেনিফিট হচ্ছে। তবে স্টিল ইটস আপ টু ইউ। নেট প্রবলেম, নেট প্রবলেম একটু সমাধান করছি। সরি, একটু সময় দিবেন। কেমন, এখন কি ঠিক আছে? হঠাৎ হয়েছে টু মাচ বেটার। ওকে, ভেরি গুড। আই থিঙ্ক উই শুড মুভ ফরওয়ার্ড। সো এই জায়গায় কালেকটিভ আমরা শিখলাম। যেগুলার কালেকটিভ টার্ম নেই সেগুলাকে আপনি এইভাবে নিতে পারেন, যেমন এ ক্লাস অফ স্টুডেন্টস, অ্যান আর্মি অফ সোলজার্স, আ বাঞ্চ অফ কিজ, আ ফ্লক অফ বার্ডস। অনেক কিছুর ক্ষেত্রে কিছু কিছু টার্ম আপনাদের শিখতে হবে। যেমন আমরা বলি কি, পাখির ঝাঁক। তো এই ঝাঁক বোঝানোর জন্য আপনাকে অবশ্যই ফ্লক শব্দটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু ফ্লক না, হ্যাঁ। এই শব্দটার উচ্চারণ হচ্ছে, আপনারা এইভাবে লিখতে পারেন, আ ফ্লক অফ বার্ডস। তার মানে এক ঝাঁক পাখি। উম, আপনার কথা কিছু শুনতে পাচ্ছি। আচ্ছা, এখনো কি সমস্যা? এবার সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা, কেউ কেউ দিচ্ছেন না, কেউ দিচ্ছেন হ্যাঁ। যদি একজনও ভালো মতো শুনতে পান, তার মানে হচ্ছে আমার এন্ড থেকে সমস্যা থাকার কথা না, হয়তো স্পেসিফিক আপনাদের। ওকে, সাউন্ড ক্লিয়ার না। ওকে, ভেরি গুড। দেখেন, তাহলে আমরা ইয়েটা আছে। সো আমরা এখন যেতে পারি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন, এইটা আবারও যদি বলি, আপনি একটা এন্ড প্রোডাক্ট নেন। এন্ড প্রোডাক্টটা কি? ধরেন আপনি বললেন একটা টেবিল, আপনি বললেন একটা চেয়ার, আপনি বললেন হচ্ছে একটা রিং, আংটি। আপনি আম, ধরেন একটা খাবারের কথা বললেন, যে খিচুড়ি। যদিও খিচুড়ির ইংলিশ হচ্ছে হস পস, বাট আমি এখানে বাংলিশে লিখলাম। এখন দেখেন, এই প্রোডাক্ট গুলা, এন্ড প্রোডাক্ট গুলা প্রত্যেকটার ম্যাটেরিয়াল আছে না, মানে ইনগ্রেডিয়েন্ট আছে না। আমাকে বলেন তো, আপনাদের যে টেবিলটা আছে, এই টেবিলটা কিসের? অনেকের আছে প্লাস্টিকের। আপনি বলতে পারেন, স্যার টেবিলটা হচ্ছে প্লাস্টিক। স্যার টেবিলটা হচ্ছে উড। স্যার টেবিলটা হচ্ছে হার্টেক্স, উডটেক্স, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বলেন তো চেয়ার, সেম জিনিস, উড। আচ্ছা, রিং, বিশেষ করে আমাদের এখানে যারা ফিমেল অডিয়েন্স আছেন, তারা একটু বলেন তো, আপনাদের হাতে যদি রিং থাকে, রিংটার ম্যাটেরিয়ালস কি? বা যারা মেল অডিয়েন্স আছে তারাও, আংটি কিসের তৈরি? কয়েকটা কমন অপশন আসবে। সব থেকে কমন হচ্ছে, একটা হচ্ছে গোল্ড, ঠিক আছে। যদি আপনি আম্বানি ফ্যামিলির সাথে পরিচয় থাকে, তাহলে ডায়মন্ড হতে পারে। এছাড়া আর কি হতে পারে? সিলভার হতে পারে, আম, কপারও হতে পারে না, হতে পারে। আচ্ছা, খিচুড়ি। এখন আপনাকে যদি বলি খিচুড়ি, আমি জানি খিচুড়ি রান্না করাটা অনেক ইজি, আবার অনেক কঠিন। ঠিক আছে, ভালো খিচুড়ি রান্না করা, খিচুড়ি রান্না করতে গেলে কি কি লাগবে? আপনি প্রথমে বলবেন, সো উই নিড রাইস, রাইট? উই নিড ডাল, কি, লেন্টেল। সো লেন্টেলস লাগবে আমাদের। উই নিড ওয়াটার, উই নিড স্পাইসেস, উই নিড অয়েল। তাহলে আপনাদের জাস্ট কমন একটা গ্রাউন্ডে আসতে হবে। যে কোনো জিনিস বানানোর জন্য যেই উপাদানগুলা লাগে, সেই উপাদানগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবারও বলছি, কোনো একটা এন্ড প্রোডাক্ট বানানোর জন্য যে উপাদানগুলা লেগেছে,
সেইগুলাই হলো ম্যাটেরিয়াল। সো টেবিলটা কিন্তু ম্যাটেরিয়াল না। টেবিলটা হচ্ছে একটা কমন নাউন, কারণ টেবিল বলতে পৃথিবীর সব টেবিলকে বোঝায়। টেবিল গোনা যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই এই সূত্রে বলে রাখি, আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল একটা কনসেপ্ট আসে না, আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু আমরা দেখি যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। সো এটা মাথায় রাখেন, 5 প্রকার নাউনের মধ্যে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আনকাউন্টেবল, মানে এটাকে গণনা করা যায় না বা গণনা করা হয় না। অনেকে বলে যে আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। আমি বলবো ব্যাপারটা ভুল। আনকাউন্টেবল মানে গণনা করা যায় না অথবা গণনা করা হয় না। উদাহরণ দিচ্ছি, ধরেন পানি, তেল, এগুলো গণনা করা যায় না, ঠিক আছে, কিন্তু চাল আপনি চাইলে গণনা করতে পারবেন না, যদি চান আর কি। ধরেন আপনি আপনি তো গণনা করতে পারবেন বসে বসে, যে চালের একটা দানা, দুইটা দানা, এভাবে হচ্ছে আপনি 1 কেজিতে বলে দিতে পারবেন গণনা করে, যে কারো যদি এত পর্যাপ্ত সময় থাকে আর কি, ঠিক আছে, যে এই 1 কেজি এর মধ্যে 5,37,372টা চালের দানা আছে। কিন্তু এটা তো আপনি করবেন না, তাই না? আপনি যদি দোকানদারকে যে বলেন না যে ভাই আমাকে 3,74,576টা চালের দানা দেন, আপনি কি বলেন? আপনি বলেন আমাকে ভাই 1 কিলোগ্রাম, মানে 1 কেজি, 2 কেজি, এক বস্তা। তো ম্যাটেরিয়াল নাউন গুলাকে আমরা গণনা করি না, পরিমাপ করি। উই মেজার, নট কাউন্ট। তাহলে এইটা হচ্ছে আনকাউন্টেবল। আর একটা নাউন যেটা আমরা হচ্ছে বাকি রেখেছি লাস্টে ইয়ে করার জন্য, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এইটা হচ্ছে আনকাউন্টেবল। আবারও বলছি, 5 প্রকার নাউনের মধ্যে 2 প্রকারকে গণনা করা হয় না বা যায় না। একটা হলো ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এইটা একটু লিখে নেন, ঠিক আছে? দেখেন, গণনা করা না গেলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন রাইটিং অংশে আসবেন, যারা লিখবেন, গণনা না না করা গেলে তো আপনি ওর সাথে এস বাই এস যুক্ত করতে পারবেন না, রাইট? যেমন দেখেন, আপনি যখন বলছেন স্টুডেন্ট, শিক্ষার্থী, ছাত্র, ছাত্রী, তো আপনি কিন্তু গণনা করতে পারেন, একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট, তিনটা স্টুডেন্ট। সো আপনি যখনই বলবেন টু স্টুডেন্টস, এর সাথে দেখেন এস বাই এস যুক্ত হচ্ছে, কারণ এটা কাউন্টেবল। কিন্তু দেখেন তো, ওয়াটার, আপনি কি ওয়াটার্স বলতে পারবেন কখনো? পানিগুলো হবে। আপনি কি অয়েলস বলতে পারবেন? উডস বলতে পারবেন? পারবেন না। হ্যাঁ, এগুলা কিন্তু গ্রামেটিক্যালি সম্ভব, কিন্তু তখন এর অর্থ পুরাটাই ডিফারেন্ট হয়ে যাবে। ওয়াটার মানে পানি, আর ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। উড মানে কাঠ, আর উডস মানে হচ্ছে জঙ্গল। ওইটা ডিফারেন্ট জিনিস, ওইটা তখন কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? বাট মাথায় রাখেন, ম্যাটেরিয়াল নাউন এটা কখনো গণনা করা হয় না। দ্যাটস ওয়াই এর সাথে কখনো এস বাই এসও যুক্ত করা যাবে না। আপনারা কি ম্যাটেরিয়াল নাউন বুঝতে পেরেছেন কিনা সবাই? ম্যাটেরিয়াল নাউন এটা কি বোঝা গেছে? আর কাউন্টেবল আনকাউন্টেবলের ব্যাপারটা বোঝা গেছে কিনা? যদি বোঝা যেয়ে থাকে, প্লিজ অ্যান্সার। কয় প্রকার নাউন আছে যেগুলো আনকাউন্টেবল? কয় ধরনের নাউন আনকাউন্টেবল? রোহান বলছেন টু। টু, টু, ওকে, ভেরি গুড। এবং আমরা সেটাও জানি যে কোন 2 প্রকার। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, অর্থাৎ উপাদানবাচক, আর একটা বললাম আমরা অ্যাবস্ট্রাক্ট। এই যে দেখেন, ম্যাটেরিয়াল নাউন উড, আমরা এটা বললাম ম্যাটেরিয়াল। বাট উড থেকে হচ্ছে চেয়ার, এই চেয়ারটা কিন্তু আর ম্যাটেরিয়াল বলতে পারবেন না। কারণ কি? এটা হলো আমাদের এন্ড প্রোডাক্ট। উড দিয়ে তৈরি করেছে চেয়ারটা, চেয়ারটা কিন্তু আবার কাউন্টেবল। ওই যে আমি বলবো যে কিভাবে মনে রাখবেন জানেন, সহজ শর্টকাট ট্রিক। আপনি দেখবেন, একটা ধরেন নাউন ম্যাটেরিয়াল কিনা এটা বোঝার সব থেকে ভালো উপায় হলো ওর সাথে একটা এস বাই এস যুক্ত করে দেখবেন যে ওটা কেমন লাগছে, মানে হাউ ডাজ ইট সাউন্ড। এখন আপনি নিজে একটু চিন্তা করেন, যখন আপনাকে বললো চেয়ার, এটা কি ধরনের নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আপনি কি করবেন বলেন তো? আপনি জাস্ট ওর সাথে এস যুক্ত করবেন, চেয়ার্স। সো আই হ্যাভ 5 চেয়ার্স ইন মাই হাউস। ডাজ ইট সাউন্ড রাইট? অবশ্যই, কারণ চেয়ার গণনা করা যায়। আপনি একটা, দুইটা, তিনটা, চারটা করে চেয়ার গণনা করতে পারবেন। সো চেয়ার ইজ ডেফিনেটলি কাউন্টেবল। আর যদি কাউন্টেবল হয়, সেটা কখনোই ম্যাটেরিয়াল নাউন না। তো এটা হচ্ছে আপনার একটা মনে রাখার সহজ শর্টকাট ট্রিক। ওই জন্য বলছি, একদম বেসিকটা শিখে নিলে না, আপনার মুখস্থ বিদ্যার উপর কখনোই মানে নির্ভর করতে হবে না। আপনি অলওয়েজ বেসিক থেকেই খুব ভালো মতো ইয়ে করতে পারবেন। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা অলরেডি আলোচনা করেছি, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, অর্থাৎ আমাদের যে 5টা সেন্স আছে, হুইচ, মানে দ্যাট নাউন হুইচ ক্যান নট বি এক্সপিরিয়েন্সড ভায়া অর থ্রু 5 সেন্সেস ইজ নোন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যেই সমস্ত নাউন
পাঁচ মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অভিজ্ঞতা আমরা করতে পারি না, ওইগুলাকে অনুভব করতে পারি না, দেখতে পারি না, ছুঁতে পারি না, সেগুলাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা মেইন কনসেপ্ট হচ্ছে সাধারণত যে কোনো গুণ, যে কোনো আইডিয়া, যে কোনো অনুভূতি, এইগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখেন ফিলিংস, এখন ফিলিংস এর মধ্যে আপনারা কিছু ফিলিংস বলেন তো কি কি হয়। একটা হচ্ছে ধরেন অ্যাঙ্গার, রাগ, ক্রোধ। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে হেট্রেড, ঘৃণা। ঠিক আছে, একটা হচ্ছে স্যাডনেস, একটা হচ্ছে হ্যাপিনেস। সো দিজ আর সাম ফিলিংস না, আরো অনেক ফিলিংস আছে। আইডিয়ার কথা যদি বলি, হোয়াট আর সাম আইডিয়াস? আচ্ছা, নিয়াজ সাহেব, স্যাড কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ক্লাস আমরা এটা শিখবো। স্যাডনেস হচ্ছে নাউন, কারণ স্যাড মানে হচ্ছে দুঃখী, আর স্যাডনেস মানে হচ্ছে দুঃখ। তো দুঃখী হচ্ছে কোনো না কোনো একটা নাউনকে দেখবেন মডিফাই করবে। আপনি বলতে পারবেন স্যাড ম্যান, স্যাড বয়, বাট স্যাডনেস ম্যান, স্যাডনেস বয় বলতে পারবেন না। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমরা এটা এত বেশি কেন এমফাসিস দিচ্ছি, এর আগে তো আমরা শেষ করছি এটা। সো ধর এই যে নলেজ, নলেজ বলছি, জ্ঞান, জ্ঞান এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই এটা আনকাউন্টেবল, তার মানে এর সাথেও আপনি এস যুক্ত করতে পারবেন না। আপনি কিন্তু অ্যাঙ্গার্স বলতে পারবেন না, হেট্রেডস বলতে পারবেন না, স্যাডনেসেস বলতে পারবেন না। বলতে পারেন স্যার আমি তো লাভস বলতে পারি, যেমন হি লাভস মি। এখন এখানে লাভস স্যার তো হইলো, ওইটাই আমরা বলছি। এইখানে লাভ নাউন না, এইখানে লাভ ভার্ব। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এটা আমাদের পরের কনসেপ্ট, পরে বুঝবো। কিন্তু বুঝে নেন, এই যে সাবজেক্ট আছে, তারপরে এটা ভার্ব। তো লাভ, ওর দুইটা ফাংশন আছে। ও চাইলে ভার্বও হতে পারে, ইট ক্যান ফাংশন অ্যাজ এ নাউন অ্যাজ ওয়েল। সো নাউনও হইতে পারে। ওকে, তাহলে আশা করছি আমাদের 5 ধরনের নাউন, আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমি জাস্ট এখানে কিছু শর্টকাট টেকনিক দেখাবো আপনাদের। এটাকে আমি এই পোর্শনটার নাম দিয়েছি নাউন ডিটেকটিভ। সো আপনাকে ডিটেকটিভ হয়ে যেতে হবে। আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেই, যেটা নাউন। যেমন আমি বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন অ্যাডমিশন টেস্ট বলেন, যে কোনো চাকরির পরীক্ষা বলেন, সে সমস্ত জায়গায় তো আপনি এত বেশি সময় পাবেন না এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার। তো সেই ক্ষেত্রে আপনাকে এরকম সহজ শর্টকাট কিছু টেকনিক ফলো করতে হবে। সো একটা জিনিস হচ্ছে প্রিফিক্স, একটা টার্ম, আর একটা হচ্ছে সাফিক্স। সো প্রিফিক্সকে বাংলা বলি উপসর্গ। প্রিফিক্স মানে কি, কোনো একটা শব্দের আগে কিছু ওয়ার্ড, মানে ওয়ার্ড বলছি, লেটার। যেমন ধরেন বললাম অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সৎ। এর আগে যখন আপনি ডিজ, এই যে দেখেন, এই 3টা লেটার দিয়ে দিবেন, এটা কিন্তু একটা আলাদা অর্থবোধক শব্দ হয়ে গেল, ডিসঅনেস্ট, অসৎ। তো এই যে আগে যদি কোনো শব্দ সমষ্টি যুক্ত করেন, এইটাকে বলা হয় প্রিফিক্স। আর যদি পরে যুক্ত করেন, যেমন আপনি বললেন অনেস, এর সাথে আপনি যুক্ত করলেন কি, আপনি যুক্ত করলেন ওয়াই। এই যে ওয়াই, এটাকে আমরা বলবো সাফিক্স। তার মানে পরে যেটা যুক্ত হয় সেটাকে বলে সাফিক্স, আর আগে যেটা যুক্ত হয় সেটাকে বলে প্রিফিক্স। সো আমরা সাফিক্স দেখে খুব সহজেই কিন্তু নাউনকে আইডেন্টিফাই করতে পারি। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন দেখেন, লাস্টে যদি TION SION এইগুলা থাকে, এটা আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে ধরে নিতে পারেন দ্যাট ইজ ডেফিনেটলি নাউন। সেটা যেখানে থাক, সেন্টেন্সের শুরুতে থাক, শেষে থাক, ইট ডাজন্ট ম্যাটার, দ্যাট ইজ ডেফিনেটলি নাউন। যেমন দেখেন এডুকেট, এডুকেট মানে হচ্ছে শিক্ষা দেওয়া। তো দেওয়া শব্দটা দেখেই বুঝতে পারছেন দিস ইজ ডেফিনেটলি একটা ভার্ব। কিন্তু যখনই এডুকেটের সাথে TION যুক্ত করছেন, কি হয়ে যাচ্ছে? এডুকেশন, শিক্ষা। সো এই যে TION, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হলো একটা নাউন, এটা কিন্তু আর ভার্ব নেই। ঠিক আছে, আবার যখন এটাকে এডুকেটেড করবেন, দেন ইট উইল বিকাম অ্যান অ্যাডজেক্টিভ, কারণ তখন ওইটা হচ্ছে একটা নাউনকে মডিফাই করবে। আপনি বলবেন এডুকেটেড ম্যান, শিক্ষিত মানুষ। তো ওইটা আমাদের অ্যাডজেক্টিভের ক্লাসের ব্যাপার। এছাড়া দেখেন ডিসাইড,
কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, এটা হলো ভার্ব। এখন ওইটাকে যখন লাস্টে এসআইওএন যুক্ত করছেন, ডিসিশন মানে সিদ্ধান্ত, এটা হয়ে যাচ্ছে আবার নাউন। তা এইটা হচ্ছে সব থেকে কমন সাফিক্স নাউনের। হ্যাঁ, টিআইওএন অথবা এসআইওএন এরকম কিছু দিতে পারবেন আপনারা? টিআইওএন বা এসআইওএন দিয়ে কিছু নাউন একটু বলেন তো। যেমন দেখেন, পলুট থেকে পলিউশন, সো পলিউশনটা আমাদের হচ্ছে নাউন। আর কি কি আছে? এক্স্যাক্টলি, কনফিউশন। ইলেকশন, এই তো, ভেরি গুড। নাহিদ সাহেব, ইলেক্ট থেকে ইলেকশন, তাই না? ইলেক্ট মানে নির্বাচিত করা, আর ইলেকশন মানে নির্বাচন। রাত্রি, অ্যাক্ট থেকে অ্যাকশন। ডিভাইড থেকে ডিভিশন। আচ্ছা তানভীর, আমরা কিন্তু মেনটা এখনো শিখিনি। রোহান, ইন্সপায়ার থেকে ইন্সপায়ারেশন। নিয়াজ সাহেব মনে হয় অ্যাসাসিনেশন বলতে গেছে, অ্যাসাসিনেশন হবে। হ্যাঁ, অ্যাসাসিন মানে হচ্ছে কাউকে গুপ্ত হত্যা করা, আর অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। কনভার্স থেকে কনভারসেশন, ভেরি গুড। ফাংশন, সিলেকশন, ম্যানিফেস্টেশন, ভেরি ওয়েল। এবার আসেন, এই যে টেইল শব্দের অর্থ হচ্ছে লেজ। আমরা হচ্ছে মানে আমি মানে একটু মজার ছলে লিখেছি। সাফিক্স মানে মাথায় রাখেন যে লেজ, যেটা লেজ যুক্ত হয়ে থাকবে লাস্টে যেটা। তো ওই যে তানভীর যেটা বললো, মেন্ট, মেন্ট হচ্ছে খুবই কমন একটা সাফিক্স যেটা দিয়ে আমাদের নাউন গঠিত হয়। যেমন দেখেন, ডেভেলপ। সো ডেভেলপ মানে হচ্ছে কোনো কিছু উন্নয়ন করা, যেটা একটা ভার্ব। বাট যখনই ওর সাথে আপনি মেন্ট যুক্ত করে দিবেন, ওটা হয়ে গেল উন্নয়ন, এটা আবার একটা নাউন। ঠিক একইভাবে ম্যানেজ মানে কোনো কিছু ব্যবস্থাপনা করা, ঠিক আছে, কোনো কিছু ম্যানেজ করা। যখনই আপনি ওর সাথে মেন্ট যুক্ত করে দিলেন, এটা হয়ে গেল একটা নাউন, ব্যবস্থাপনা। ঠিক আছে, এরকম আর কি আছে বলেন তো? মেন্ট দিয়ে, মেন্ট দিয়ে অনেক হয়। কিছু দেখি মেন্ট। কমপ্লিমেন্ট, ওকে। আর যেমন ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, অ্যাগ্রি থেকে অ্যাগ্রিমেন্ট। স্বাধীন সাহেব বলছেন, জিলু সাহেব বলছেন অ্যানাউন্স থেকে অ্যানাউন্সমেন্ট। নিয়াজ সাহেব বলছেন কমেন্ট, হ্যাঁ কমেন্টও হচ্ছে আমাদের নাউন। ডিপার্টমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, আর্গুমেন্ট, ভেরি গুড। দেখেন আরেকটা আছে, এই যেই প্রথম আমরা তিনটা শিখলাম, এই তিনটা খুবই কমন, এইটাও অনেক কমন, নেস। সো ওই যে যেগুলো নর্মালি অ্যাডজেক্টিভ থেকে আমরা নাউন করতে হয়, সেগুলোর সাথে আমরা নেস যুক্ত করি। যেমন যেমন বেশিরভাগই দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে, আমরা কিন্তু সেইগুলাকে নেস দিয়ে কি করি। ধরেন অ্যাডজেক্টিভ আমি দিচ্ছি, ডার্ক। ডার্ক মানে কি? অন্ধকার, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এখানে আপনি কি যুক্ত করবেন? আপনি যুক্ত করবেন নেস। ডার্কনেস মানে অন্ধকার, এটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আরো কিছু দিচ্ছি, যেমন দেখেন হ্যাপি, যেমন দেখেন স্যাড। ঠিক আছে, আর কি আছে? ধরেন বললেন হ্যাঁ ইল, ধরেন বললেন লোনলি। এই যে যতগুলা, এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। সো নর্মালি নেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে কি করে, নর্মালি বলেছি হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করে। তাহলে আমরা যখনই অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো আলোচনা পাবো, সেটা আমাদের একাডেমিক স্ফিয়ারে হোক বা যে কোনো জায়গাতে, আমরা কিন্তু তখন খুব সহজেই এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, অ্যাডজেক্টিভ থেকে নাউন করার ক্ষেত্রে। তাহলে এই যে দেখেন, হ্যাপি থেকে হ্যাপিনেস। হ্যাপি মানে সুখী, হ্যাপিনেস মানে সুখ। ডার্ক মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, আর ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার। ইল মানে হচ্ছে অসুস্থ, ইলনেস মানে অসুস্থতা। ঠিক আছে, হ্যাঁ, এই যে ডালনেস, স্যাডনেস, ভেরি গুড। আহ আরো আছে লাস্টে আইটিওয়াই, যেমন অ্যাবল থেকে অ্যাবিলিটি, রিয়েল থেকে রিয়েলিটি। এইগুলা দিয়ে আপনি নাউন চিনতে পারেন। ইআর ও আর থাকলেও সেটা নাউন হয়, যেমন টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, বাট টিচার শিক্ষক। চিট মানে কারোর সাথে প্রতারণা করা, চিটার প্রতারক। অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্টর অভিনেতা। রাইট মানে লেখা, রাইটার লেখক। এক্স্যাক্টলি। আহ আর দেখেন হুড আর শিপ, এই দুটো আমরা সাধারণত রিলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যবহার করি। যেমন দেখেন ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে ওই সম্পর্কটার নাম যদি বলি ফ্রেন্ডশিপ। ঠিক আছে, রিলেশন থেকে রিলেশনশিপ, চাইল্ড থেকে চাইল্ডহুড, প্যারেন্ট থেকে প্যারেন্টহুড। ঠিক আছে,
সো সাধারণত সম্পর্কগুলোর ক্ষেত্রে হুড, শিপ এগুলো ব্যবহার করে আমরা নাউন করি। এইবার আপনাদের জন্য নাউন যে সাবজেক্ট হিসেবে সবসময় বসে, যেমন সেন্টেন্সের সাবজেক্ট, এটা সবাই লিখে নিতে পারেন যে সেন্টেন্সের সাবজেক্ট, এটা আমাদের সেন্টেন্সের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। সেন্টেন্স এর সাবজেক্ট শুধু মাত্র নাউন বা প্রোনাউন হতে পারে। তার মানে প্রত্যেকটা বাক্য অর্থাৎ সেন্টেন্সের দুইটা জিনিস মাস্ট, ওর সাবজেক্ট থাকাই লাগবে আর ওর ফিনাইট ভার্ব থাকা লাগবে। তো এই যে সাবজেক্টটা, এটা অবভিয়াসলি, ঠিক আছে, 100% অফ দ্য টাইম আপনাকে হয় নাউন নাহলে প্রোনাউন, অর্থাৎ নাউন অথবা নাউন সমজাতীয় ওয়ার্ড হতে হবে। এটা আমরা আমাদের সেন্টেন্সের ক্লাসে ব্যাখ্যা করব। আহ, যেমন দেখেন এখানে আমরা বলছি সাকিব প্লেস ক্রিকেট, তাহলে এই যে কাজটা, যে কাজটা করে সেই তো সাবজেক্ট। কে কাজ করছে? সাকিব কাজ করছে। তো সাকিব দেখেন একটা নাউন। ওয়াটার ফ্লোজ, পানি বয়, কি বয়? পানি, জল। তো আশা করছি সাবজেক্টের মানে মূল যে বেসিক আইডিয়াটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ওয়ার্ড আমাদের ভোকাবুলারি বিল্ডার পোর্শনে চলে এসেছি। আগে আমাকে একটু বলেন, নাউনের যে কনসেপ্টটা আছে, আই নো দিস ইজ নট 100%, বাট আপনারা কত পার্সেন্ট এই জায়গাতে নাউন নিয়ে, যারা একদমই কিছু জানতেন না বা যারা মোটামুটি জানতেন, আপনাদেরকে কনসেপ্টটা কিছুটা হলো আগের থেকে বেটার হয়েছে কিনা? বিশেষ করে কালেকটিভ কমন নাউনের যে কনফিউশনটা, আশা করছি আপনাদের এরপর আর কোনো সমস্যা হওয়ার কথা না। কাউন্টেবল আনকাউন্টেবিলিটির যে ব্যাপারটা, সেটা, নাউনকে ভালো মতো স্পট করা, আইডেন্টিফাই করার জন্য যে সাফিক্সের ব্যাপারটা, সেটা 85% ক্লিয়ার। সো অ্যাবভ 70% যদি হয়, দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। যদি আপনি 70%-এর উপরে থাকে, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা পাওয়া, এবং আমার জন্য টোটালি সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। 50%, সো 50% যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কাজ করতে হবে, আবার এটাকে রিভাইজ করতে হবে। আচ্ছা, অনেকগুলো 99%, আপনারা কি ওই যে ডেটল ব্যবহার করেন, যে 99.9% জীবাণু ধ্বংস করে, ওই 0.1%-এর নিচটা থেকেও দিবে না? ভেরি গুড। জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক আমরা এখান থেকে খুব ভালো একটা আউটপুট নিয়ে যাচ্ছি। এখন আসেন আমাদের ভোকাবুলারি বিল্ডার। সো এখানে আমরা রুট ওয়ার্ড দিয়ে দেখেন স্ট্রাক্ট, এটা মানে হচ্ছে কোনো কিছু বিল্ড করা, তৈরি করা। যেমন দেখেন স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি? কোনো একটা শেপ, কোনো একটা বিল্ডিং, ঠিক আছে, গঠন, স্ট্রাকচার। কনস্ট্রাক্ট, দেখেন কনস্ট্রাক্ট মানে কোনো কিছু বিল্ড করা। যেমন দে আর কনস্ট্রাক্টিং দ্য সেন্টেন্স। হেল্প মি কনস্ট্রাক্ট এ সেন্টেন্স, আমাকে একটা বাক্য গঠনে সহায়তা করো। সো কনস্ট্রাক্ট মানে হচ্ছে গঠন করা, স্ট্রাকচার মানে গঠন। সো এটা হচ্ছে একটা নাউন, কনস্ট্রাক্ট হচ্ছে একটা ভার্ব। আপনার পাশাপাশি পার্টস গুলো এখন থেকে লেখার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে দেখবেন যখন আমরা ওই যে রাইটিং শিখবো বা স্পোকেনের ক্ষেত্রে খুবই কাজে আসবে এটা। ইনস্ট্রাক্ট, এটাও হচ্ছে ভার্ব। দেখেন ইনস্ট্রাক্ট থেকে ইনস্ট্রাক্টর হয়, এই যে আমার এখানে লেখা আছে ইনস্ট্রাক্টর। সো ইনস্ট্রাক্ট মানে কি? ইনস্ট্রাক্ট মানে হচ্ছে টু বিল্ড নলেজ অর টিচ, শিক্ষা দেওয়া। ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া, ঠিক আছে। আর আমরা শিখেছি ও আর যদি যুক্ত করেন সাফিক্স, তাহলে সেটা আবার নাউন হয়ে যাবে। তাহলে ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া, ইনস্ট্রাক্টর মানে হচ্ছে শিক্ষক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ডেস্ট্রয়, এটা মানে কিন্তু গঠন না। ওই যে আমরা বলেছিলাম যে আগে ডিই যুক্ত করা, ডিআই যুক্ত করা, এগুলো মানে হচ্ছে এটা বিপরীত হয়ে যায়। সো কনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট, স্ট্রাকচার, এগুলো যেগুলো গঠন বোঝাচ্ছে, ডেস্ট্রয়, ডেস্ট্রাক্ট, এগুলা দিয়ে বোঝাচ্ছে একদম অপোজিটটা। ডেস্ট্রয় মানে কোনো কিছু ধ্বংস করে দেওয়া। ডিস্ট্রাকশন মানে কি হবে তাহলে বলেন তো? আপনারা কিন্তু আজকে শিখেছেন সাফিক্সের ব্যবহার। সো এই যে লাস্ট টিআইওএন, তার মানে এটা নাউন হয়ে গেল না? ডেস্ট্রয় যদি ভার্ব হয়, তাহলে ডিস্ট্রাকশন, তাহলে ডেস্ট্রয় মানে ধ্বংস করা, আর ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, যেটা একটা নাউন। এবার আসেন আমাদের 10টা ওয়ার্ড। সো নাম্বার 1 অ্যাচিভমেন্ট। মেন দিয়ে আমি আজকে শিখছি যে যে সাফিক্সগুলো আমরা শিখলাম সেইগুলো দিয়ে যদি আমরা নাউনগুলো করতে পারি। দেখেন অ্যাচিভমেন্ট, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভমেন্ট মানে অর্জন। প্রিপেয়ার মানে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন, দেখেন লাস্টে টিআইওএন আছে, মানে হচ্ছে প্রস্তুতি। দেখেন আমি মানে সহজ সহজ শব্দগুলো রেখেছি যেটা আমরা অলরেডি জানি, জাস্ট এখানে আমরা
ওই যে সাফিক্সের ব্যবহারটাকে একটু ক্ল্যারিফাই করছি। দেখেন, কাইন্ড দয়ালু, আর আমরা জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওর সাথে নেস যুক্ত করলেই কিন্তু সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাহলে কাইন্ডনেস কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কাইন্ডনেসকে আপনি ছুতে পারবেন না, কাইন্ডনেসকে আপনি দেখতে পারবেন না। আচ্ছা, ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা, আর ক্রিয়েটিভিটি লাস্টে যে টি ওয়াই আছে এটা হচ্ছে সৃজনশীলতা, নাউন, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। লিড নেতৃত্ব দেওয়া, আর লাস্টে ইয়ার দিয়ে আমরা লিডার, নেতা। ইমপ্রুভ মানে উন্নতি করা, ইমপ্রুভমেন্ট উন্নতি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, ইমপ্রুভমেন্ট হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দিস? কি ধরনের নাউন এটা? আমরা যে 5 প্রকার শিখেছি, ইজ এটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন? ইমপ্রুভমেন্ট। রোহান বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। বাকিরা সবাই কি একমত? অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, স্বাধীন সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি যে বলছেন কমন নাউন, সো কমন নাউন আমরা একটা জিনিস জানি তাই না, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন বাদ দিয়ে বাকিগুলা কাউন্টেবল, মানে ওর সাথে এস বাই এস যুক্ত করতে পারবেন। তো ইমপ্রুভমেন্টের সাথে কি আপনি এস যুক্ত করতে পারেন? ইমপ্রুভমেন্টস হয়, বা ইমপ্রুভমেন্টকে আপনি গণনা করতে পারেন, একটা উন্নতি, দুইটা উন্নতি, তিনটা উন্নতি? পারেন না তাই না? মানে আপনি চিন্তা করেন, কয়েকটা অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবেন। আপনি আগে চিন্তা করবেন যে আচ্ছা, এটা কি আমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইয়ে করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি? আমি কি ইমপ্রুভমেন্টকে ছুতে পারি? আমি কি ইমপ্রুভমেন্টকে, ধরেন এক বা একাধিক ইন্দ্রিয় দ্বারা আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, গন্ধ নিতে পারেন ইমপ্রুভমেন্টের? পারেন না। তাহলে অবশ্যই ইমপ্রুভমেন্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আই হোপ এটার মাধ্যমে আপনাদের আর একটু ক্ল্যারিফাই হলো কনসেপ্টটা। আচ্ছা, 7, অ্যাক্ট, অ্যাক্ট থেকে অ্যাকশন, কাজ। ফিট, ফিট থেকে ফিটনেস, সুস্থতা। নেস দিয়ে আমরা কি করছি? তাহলে বলেন তো, ফিটনেসটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন না? এই যে নেস দিয়ে তো বুঝতে পারবেন। ইনভেস্ট বিনিয়োগ করা, আর ইনভেস্টর বিনিয়োগকারী, আর ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। দেখেন এখান থেকে কয়টা নাউন হচ্ছে। ইনভেস্ট আমাদের এখানে ধরতে পারেন মেইন যে বেস শব্দটা, ঠিক আছে, এটা হলো ভার্ব। এখান থেকে আপনি যদি বলেন ইনভেস্টমেন্ট, তাহলে এটা হচ্ছে বিনিয়োগ, এটাও যেমন নাউন। আবার ইনভেস্টর, এইটাও কিন্তু নাউন, এটা হচ্ছে বিনিয়োগকারী। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইনভেস্টমেন্ট, এটা বলেন তো কি নাউন? ইনভেস্টমেন্টটা কি কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, নাহিদ সাহেব বলছেন অ্যাবস্ট্রাক্ট। ভেরি গুড। এই যে দেখেন, ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা হচ্ছে ছুতে পারছি না, গন্ধ নিতে পারছি না, সো ইনভেস্টমেন্টটা কিন্তু কি? অ্যাবস্ট্রাক্ট। বাট আমি যদি এখন বলি ইনভেস্টর, কি নাউন বলেন তো? ইনভেস্টর, ইনভেস্টরকে কিন্তু আপনি প্লুরাল করতে পারেন, যে দেয়ার আর 37 ইনভেস্টার্স ইন আওয়ার কোম্পানি। ঠিক আছে, আপনি কিন্তু ইনভেস্টর দিয়ে ওই জাতীয় সবাইকে বোঝাচ্ছে, পৃথিবীর সব ইনভেস্টরকে, বিনিয়োগকারীকে বোঝাচ্ছে, সো এটা কমন নাউন। এরপরে আর আপনাদের আসলে আমার মনে হয় না নাউন নিয়ে কোনো কনফিউশন থাকবে। লাস্ট ওয়ার্ড আমাদের, আমরা জানি ব্রাদার মানে ভাই, এটা একটা কমন নাউন। আর ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ভ্রাতৃত্ব জিনিসটাকে আপনি ছুতে পারবেন না, দেখতে পারবেন না। তো হুড দিয়ে যেগুলো আপনি, হুড, শিপ, এগুলা দিয়ে যে নাউনগুলো করবেন সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে নর্মালি। আজকের এক্সপ্রেশন, তো আমরা গতদিন এক্সপ্রেশন শিখেছি পিস অফ কেক, আমরা শিখেছি নট রকেট সায়েন্স, তারপরে আমরা আর কি কি শিখেছি? আজকে দেখেন একটু ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপ্রেশন, হোল্ড ইউর হর্সেস। সেটা নেটিভরা খুব ব্যবহার করে। হোল্ড ইউর হর্সেস, দেখেন আমি এখানে জাস্ট একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে তোমার ঘোড়াগুলোকে সামলাও, টিপে, মানে এখানে হচ্ছে ইয়ে করে ধরো, হোল্ড ইউর হর্সেস, এর মানে হলো ধৈর্য ধরো। ধরেন আপনি খুবই আহ, একটা জিনিসে এনথুজিয়াস্ট, উদ্যমী, আপনি জাস্ট বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, ঠিক আছে, এটার দ্বারা প্রপার মানে ফিডব্যাকটা পাচ্ছেন না, তো আপনাকে বললাম প্লিজ হোল্ড ইউর হর্সেস, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, একটু থামো। ধরেন হোয়েন সামওয়ান ইজ রাশিং টু ফাস্ট, ওয়েট, হোল্ড ইউর হর্সেস, থিঙ্ক ফার্স্ট, একটু ধৈর্য ধরো, একটু স্লো অ্যান্ড স্টেডি যাও, জিনিসটা ভালো হবে। তাহলে এখন বলেন, এই যে ধরেন আমি অনেক দ্রুত শেখাচ্ছি,
তা আপনি বলতে পারেন, স্যার প্লিজ হোল্ড ইউর হর্সেস। যদিও এক্সপ্রেশন গুলা মানে একাডেমিক স্ফিয়ারে ফর্মালি ব্যবহার করাটা একটু বেমানান, তারপর আমরা যেহেতু শিখছি, ঠিক আছে? তাহলে হোল্ড ইউর হর্সেস আশা করছি আপনাদের এটা মনে থাকবে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং এক্সপ্রেশন। আজকের প্রবাদটা হচ্ছে, দেখেন, এই যে কলোসিয়ামটা আপনারা হয়তো সবাই চিনেন, এটা হচ্ছে রোম শহর রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন দিল্লিকে বোঝানোর জন্য আমরা তাজমহলের ছবি দিই, ইন্ডিয়াকে বোঝানোর জন্য ঠিক ওইরকম। তো রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে, রোম শহর একদিনে কি হয়নি, গঠিত হয়নি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে বড় কিছু হওয়ার জন্য একটু সময় প্রয়োজন। যেমন আপনি ধরেন এই যে এবিসি কোর্সে ভর্তি হয়েছেন, মাত্র 4টা ক্লাস হয়েছে, আপনি বলছেন স্যার আমি 4টা ক্লাস করে ফেললাম, কিন্তু আমার তো এখনো কথা বলতে পারছি না, আমি তো এখনো ইংরেজি বুঝতে পারি না। তো তখন আমি এটা বলতে পারি, প্রবাদটা আপনাকে আমি তখন হচ্ছে ইউজ করতে পারি যে, বাছা একটু ধৈর্য ধরো, হোল্ড ইউর হর্সেস, রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে, বড় কিছু হতে একটু সময় লাগে। দেখেন একসাথে কিন্তু দুইটাই ব্যবহার করলাম, এক্সপ্রেশন প্লাস প্রভার্ব। হোল্ড ইউর হর্সেস, রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে। ঠিক আছে, এই বিলটা আমি এখানে রেখেছি, আবার আমাদের আজকে রুট ওয়ার্ড ছিল স্ট্রাক্ট, সেটার সাথেও আমি একটু মিলিয়েছি। এখন সোফার আমরা আজকে যা শিখলাম, হ্যাঁ দিয়েছেন ইটালি, ঠিক বলেছেন, ইটালির শহর হচ্ছে রোম। আবার ইটালির মধ্যে দুইটা ছিদ্র রাষ্ট্র আছে, দেখবেন পৃথিবীতে ছিদ্রিত রাষ্ট্রের সংখ্যা কয়টা, এগুলো প্রশ্ন আসে। সাউথ আফ্রিকা যেমন, সেরকম ইটালির মধ্যে কিন্তু আরো দুইটা রাষ্ট্র আছে। এটা হচ্ছে ভ্যাটিকান সিটি, পৃথিবীর সব থেকে ছোট রাষ্ট্র, আর হচ্ছে সান ম্যারিনো। ওকে ফাইন, আমাদের ওইটা নিয়ে সমস্যা না। এখন বলেন আপনাদের আজকের যে এক্সপ্রেশন, তারপরে আমাদের আজকের যে ভোকাবুলারি 10টা ছিল, এছাড়া আমাদের যে রুট ওয়ার্ড ছিল, পাশাপাশি আমাদের প্রবাদ বাক্য, এইগুলো কি আমরা সবাই বুঝেছি? যদি বুঝে থাকি ইয়েস লিখি কাইন্ডলি। ভেরি গুড রোহান, স্যার ইটস নট আ রকেট সায়েন্স। নাইন সাহেব টাং টুইস্টার দিয়েছি দিয়েছি, একটু ধৈর্য ধরতে হবে। হোল্ড ইউর হর্সেস, হোল্ড ইউর হর্সেস ম্যান। এই যে দেখেন, টাং টুইস্টার। সো টাং টুইস্টারটা আজকে আমরা স সাউন্ড, ঠিক আছে, স এবং স সাউন্ড, এটা নিয়ে অনেকের ঝামেলা আছে। এবং এই টাং টুইস্টারটা কিন্তু ইংলিশের সব থেকে বহুল ব্যবহৃত, সব থেকে পরিচিত টাং টুইস্টার। সো এটা আপনাকে অনেক দ্রুত গতিতে বলতে হবে। তো প্রথমে একটু আস্তে আস্তে দেখে দেখে আপনি ধরেন ধীরে সুস্থে, স্লো অ্যান্ড স্টেডি ইয়ে করবেন। শি সেলস সি শেলস বাই দ্য সি শোর। শি মানে বুঝতে পারছেন যে একটা মেয়ের কথা বলছে, সেলস মানে বিক্রি করে, কি বিক্রি করে? সি শেলস মানে ঝিনুক, ঠিক আছে। বাই দ্য সি শোর মানে সমুদ্রের তীরে দাঁড়িয়ে বা বসে সে ঝিনুক বিক্রি করে। তাহলে এইটাকে আপনারা একটু বলা, আমার সাথে একটু বলার চেষ্টা করেন তো। শি সেলস সি শেলস বাই দ্য সি শোর, তো প্রথমটা শি, স সাউন্ড, পরেরটা হচ্ছে সেলস, স সাউন্ড, তারপরেরটা আবার স সাউন্ড, বাই দ্য সি শোর। সো এটা স সাউন্ড, এটা আবার স সাউন্ড। তো যেখানে এস এইচ আছে দ্যাট ইজ স, যেখানে শুধু এস আছে দ্যাট ইজ স। এই যে এটা হচ্ছে স, এইটা আবার স, এটা স, এটা আবার স। তাহলে শি সেলস সি শেলস বাই দ্য সি শোর, শি সেলস সি শেলস বাই দ্য সি শোর, শি সেলস সি শেলস বাই দ্য সি শোর। আপনি এইভাবে খুব সুন্দর করে এটা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সবাই কি বুঝেছেন? এই যে নিয়াজ সাহেব, নাহিদ সাহেব টাং টুইস্টার পেয়ে গেলেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আপনাদের হোমওয়ার্ক, যারা হোমওয়ার্ক মনে রাখতে পারেন না কাইন্ডলি একটু প্লিজ টেক স্ক্রিনশট। 5টা নাউন লিখবেন যেটা TION দিয়ে শেষ হচ্ছে, এটা খাতার কাজ, রিটেন হোমওয়ার্ক। 5টা নাউন লিখবেন যেটা NESS দিয়ে শেষ হচ্ছে, উইথ বাংলা ওয়ার্ড মিনিং, ঠিক আছে, বাংলা শব্দ অর্থ সহ ওখানে লিখতে হবে। আর 3টা সেন্টেন্স লিখবেন, নাউন না, সেন্টেন্স লিখবেন যেখানে আপনি হোয়ার ইউ আর দ্য সাবজেক্ট, আপনি নিজে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে ইউ আর দ্য সাবজেক্ট, তার মানে আপনি আপনার নিজের নামও লিখতে পারেন, আপনি আইও লিখতে পারেন সাবজেক্ট হিসেবে। যেমন আমি একটা লিখে দেখাচ্ছি একটা সেন্টেন্স, যেমন আই এনজয়
টিচিং ইংলিশ। আমি ইংরেজি শেখাতে খুবই উপভোগ করি। সো এই যে আমি সাবজেক্ট হিসাবে আমি একটা সেন্টেন্স লিখে দিলাম, এখন আপনি আপনার পার্সোনালাইজড কিছু সেন্টেন্স লিখবেন, 5টা। আর তার সাথে তো ওই যে আমাদের ইউজুয়াল যে কাহিনী আছে, আমাদের যে টাং টুইস্টার, সো ওইটা আপনি রেকর্ড করে দিতে পারেন। আর যারা গত যে বেরি ওয়াটার, তারপরে চিকেন কিটেন, এগুলো হচ্ছে দেননি, তারা চাইলে ওইগুলো হচ্ছে একসাথে দিতে পারেন। সো একটা পোস্টের মধ্যে বেশ কয়েকটা ভিডিও একসাথে কোলাজ করে আপনারা দিতে পারবেন। ইটস আপ টু ইউ। কোথায় জমা দিব? সো আমাদের ইসরায়েলে জমা দিতে হবে আমাদের ফেসবুকে যে প্রাইভেট গ্রুপটা আছে, দ্য ইংলিশ এবিসি গ্রুপ, ওই জায়গাতে জমা দিতে হবে। যদি আপনি এখন পর্যন্ত গ্রুপে জয়েন না হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে একটু মেসেজ দিয়ে আপনি অ্যাড হয়ে নেবেন, আপনাকে অ্যাড করে নেওয়া হবে। তো ওইখানে আপনি পোস্ট করলেই হবে। ওকে, গুড জব, ইউ আর নাও আ নাউন এক্সপার্ট। আমার পক্ষ থেকে আমি এই সার্টিফিকেটটা অন্তত দিতে পারি। ওকে, নাম্বার কি? আচ্ছা, কাইন্ডলি আমাদের এন্ড থেকে কেউ একজন চ্যাট বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপের সাপোর্ট নাম্বারটা একটু দিয়ে দেন, সবাই যাতে ইয়ে করতে পারে। ঠিক আছে, আমাদের আজকে ক্লাসের শুরুতে আমরা যেহেতু অনেক ইন্টারাক্ট করেছি, এখন আমি জাস্ট আই এম অ্যালাউইং ইউ টু আনমিউট ইউর সেলফ। যারা কথা বলতে চান প্লিজ কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড। হ্যান্ড রেজ করেন, তারপরে আপনারা হচ্ছে ফ্লোর পাবেন আর কি। হ্যাঁ, হ্যান্ড রেজ ছাড়া কেউ আনমিউট করেন না। Would you mind, sir, may I leave the class? Sure, you can leave the class. আমাদের ক্লাসের মেইন ফর্মাল আলোচনা এখানেই শেষ। এখন আপনাদের কারো যদি কনফিউশন থাকে, কোনো কিছু শেয়ার করার থাকে, নাও ইজ দ্য টাইম, উইল 5 more minutes। ফার্স্ট অফ অল নাহিদ সাহেব হ্যান্ড রেজ করেছেন, সো আমি আপনাকে জাস্ট লেট মি গিভ ইউ দ্য, ওকে, হ্যাঁ নাহিদ সাহেব আনমিউট করতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার একটা পরামর্শ ছিল, সেটা হচ্ছে জি। ওই টাং টুইস্টার এবং প্রভাবস, তারপরে হচ্ছে যে বাক্যগুলো দেওয়া হয় এগুলো যদি আমরা পূর্ব সময়ে অর্থাৎ আগে থেকে যদি সেট আকারে বা পিডিএফ আকারে পেয়ে যাই তো সহজে শিখে নেওয়া ভালো হতো। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে অনেক সময় ফ্রি থাকি, অনেক সময় আবার কি হয় ফ্রি থাকি না। তো যখন ফ্রি থাকি তখন সময় নিয়ে সবগুলো একসাথে একটা শেখার সুযোগ হবে আর কি। খুবই ভালো একটা পরামর্শ দিয়েছেন। আমার আসলে এটা নিয়ে একটা আমার নিজস্ব মতামত হচ্ছে, আমি চাইলেই আপনি যদি জাস্ট টাং টুইস্টার দিয়ে যদি গুগলে সার্চ করেন, দেখেন যে হাজার হাজার টাং টুইস্টার চলে আসবে, কিন্তু আমাদের মূল যে লক্ষ্য সেটা কিন্তু ওইটা না। মূল লক্ষ্য হচ্ছে, দেখেন আপনাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে দেওয়া হচ্ছে, তারপরেও আপনাদের, আপনারা তো জানেন যে কি পরিমাণে আপনারা হচ্ছে আমাদের এখানে ইন্টারাকশন করছেন, বা কারা কারা এখানে ওইরকম অ্যাটাচমেন্টে আছে। সো মেইন আমাদের এখান থেকে অবজেক্টিভটা হচ্ছে ওই যে একটা টাং টুইস্টার আমরা শেখাচ্ছি, ওইটাকে আপনি আগে ওই সাউন্ডটাকে পারফেক্ট করে ফেলেন। তো সেটার জন্য এখন আপনার জন্য পরামর্শ যেটা, আজকের ক্লাসে আমরা একটা স সাউন্ড শিখলাম, এর আগে ব সাউন্ড শিখেছি, একটাতে ক সাউন্ড শিখেছি। তো আপনি এখন প্রত্যেকটা দিন জাস্ট, কিন্তু একটা না, আজকে যেটা শিখেছি শুধু সেটা প্র্যাকটিস করবেন না, আপনি আজকে যেটা শিখেছেন ওইটার পাশাপাশি এর আগে 3টা ক্লাসে যে 3টা শিখেছেন বা 4টা শিখেছেন সেটা সহ কিন্তু প্রত্যেকদিন একটা করে বাড়বে। তো আপনি প্রতিদিন যদি একটা করে শেখেন, আমার প্ল্যান আছে আমরা একটা মডিউল মানে 10টা ক্লাস শেষ করার পরে ওই 10টা ক্লাসে যতগুলো টাং টুইস্টার শিখেছে সব একসাথে আপনার অর্থ সহ সুন্দর করে পিডিএফ এর মধ্যে আমি দিয়ে দিব। হাউ ডাজ ইট সাউন্ড? কি মনে হচ্ছে? না, আচ্ছা, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে আমিনা আখি, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে 3 নাম্বার একটা রাইট 3 সেন্টেন্স হোয়ার ইউ আর দ্য সাবজেক্ট, এটার ইয়েটা আমি বুঝি না, এটা একটু বুঝিয়ে দিলে। মানে আপনি আপনার আপনার সম্পর্কে কিছু জিনিস লিখবেন যেখানে ওই সেন্টেন্সগুলো সাবজেক্ট হবেন আপনি নিজে। যেমন ধরেন আমি বললাম, বললাম মাই, ধরেন বললাম মাই ব্রাদার ইজ আ ডক্টর। তো এইটাও আমার সম্পর্কে একটা তথ্য, তাই না? আমার সম্পর্কে একটা বাক্য। বাট এই জায়গায় দেখেন তো, এখানে সাবজেক্টটা কে? আমার সম্পর্কে কথা বলা হচ্ছে না আমার ভাইয়ের সম্পর্কে কথা বলা হচ্ছে? ভাইয়ের সম্পর্কে। তাহলে এইটা কিন্তু আমাদের মানে হোমওয়ার্কটা হলো না। আমার সাবজেক্ট হতে হবে আই,
মানে আমি আপনি নিজে। আপনার সম্পর্কে এরকম 5টা তথ্য লিখবেন, তাহলে আপনি আই দিয়ে লিখবেন। ধরেন আই লাভ টু প্লে ক্রিকেট, এটা হবে। যেমন আমি এখানে লিখলাম আই এনজয় টিচিং ইংলিশ। আই হোপ এখন ক্লিয়ার হয়েছেন। জি, ঠিক থ্যাংক আছে, ইউ। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে অনেকেরই এখান থেকে ক্লারিফিকেশন হয়ে গেল। থ্যাংক ইউ। আসসালামু আর আলাইকুম। এরপর কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। রেদওয়ান হাসান। রেদওয়ান হাসান বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, মানে স্যার আমার তো চ্যাট বক্সের চালু হইতেছে না, চ্যাট বক্স মানে চালু চ্যাট হচ্ছে বক্সে না চাপ কেন? দিলে কাজ করতেছে না স্যার। চ্যাট বক্স হুম, খুব ডিস্টার্ব করতেছে, মানে চ্যাট বক্সে চাপ দিলে চ্যাট বক্স কাজ করতেছে না। এটা হয়তো আপনার ডিভাইসে কি সমস্যা হতে পারে। এটা কি প্রতিদিনই হয় নাকি আজকে? স্যার শুধু আজকেই মানে এরকম করতেছে। আচ্ছা, ও হয়তো টেকনিক্যাল কোনো ইস্যু মানে হচ্ছে। যদি আগামী ক্লাসে এটা পারসিস্ট করে, সেক্ষেত্রে হয়তো আপনার বের এইটা হয়ে একটু ভালো আবার করে। ঢুকলেই কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে ঢুকলে আমার মনে হয় যে ইট শুড বি ওকে। আমার স্যার লিভ এরকম নিয়ে হয়েছিল। ঢুকছি আবার। আচ্ছা, তাহলে আজকের দিনের মতো একটু স্যার ইয়ে ওই যে করেন যে আপনি। হোমওয়ার্ক, স্যার জি। স্যার আজকে যে হোমওয়ার্ক দিছেন স্যার, এটি কি মানে খাতায় লিখে কি স্যার ছবি তুলে কি মানে পোস্ট করবো হ্যাঁ, গ্রুপের খাতায় লিখে মধ্যে? সেটা ছবি তুলবেন, ছবি তুলে সেটা আমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা আছে ইংলিশ এবিসির জন্য, সেখানে পোস্ট করবেন। আর যে টাং টুইস্টার আছে, টাং টুইস্টারটা হচ্ছে আপনি একটা ভিডিও করবেন, সেটা আপনার নিজের চেহারা দেখাতেও পারেন। আপনি জাস্ট আপনার ঘরে ধরেন সিলিংও দেখাতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। জাস্ট আপনার ওইখানে মানে কণ্ঠটা আসলেই হবে। তো ওইটা আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। ওকে। স্যার শুধু মানে বয়স আর কি? হ্যাঁ হ্যাঁ, শুধু ভয়েস। যদি পারেন, যদি চেহারা দেখাতে কোনো সমস্যা না থাকে, তাহলে এটা আরো বেশি ভালো হবে। কারণ আপনি তখন ওই যে আমার আর্টিকুলেশন গুলো দেখতে পারবো যে আপনি কোথা থেকে উচ্চারণ করছেন। যেমন আমাদের অনেক সময় যে আরবিতে যেমন আমরা মাখরাজ শিখি, ওরকম তো আমাদের ইংলিশেও আছে মাখরাজ। যেমন আমরা যে জেড এর উচ্চারণ, যে জিহ্বার আগা থেকে ফ ভ সাউন্ড কোথা থেকে হবে, সো এগুলো আমি তখন মানে প্রপার একটা ফিডব্যাক দিতে পারবো আর কি। তো যাদের ইস্যু নেই, আমি তাদেরকে হাইলি এনকারেজ করবো যে প্লিজ রেকর্ড ইউর সেলফ উইথ ইউর ফেস ভিজিবল। ঠিক আছে? জি স্যার। স্যার এই ভিডিওটা তো স্যার এর মধ্যে দিব আর কি? হ্যাঁ, মানে ফেসবুক গ্রুপে। আচ্ছা, একটু কাইন্ডলি আমাদের মোরক ভাই, খায়রুল ভাই যদি থাকেন এখানে, অনেকে আমাদের নাম্বার চাচ্ছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটা আছে ওটা একটু কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন, ওরা জেনে নিবে। আর পাশাপাশি যারা, আমি এখনো বলছি, যারা গ্রুপে অ্যাড হননি, আমাদেরকে জাস্ট আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করলে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। ওকে, ভেরি গুড। নিয়াজ সাহেব, ইউ ক্যান আনমিউট। আর সবাই স্যার দেখেন এখানে আসসালামু নাম্বারটা দিয়ে আলাইকুম। দেওয়া হয়েছে। হ্যাঁ নিয়াজ, কি অবস্থা বলো? আজকে ক্লাস থেকে কি শিখলা? স্যার আজকের ক্লাস স্যার অনেক ভালো লাগছে স্যার। নাউন শিখলা কি সম্পর্কে বলো? অনেক কিছু জানতে নাউন পারছি। সম্পর্কে তোমাদের বইয়ে, তোমাদের প্রাইমারি যে বইগুলা, এগুলাতে নাউন সম্পর্কে অনেক পড়াশোনা আছে না? জি স্যার। কিন্তু এই মানে ক্লাসটার মাধ্যমে অনেকগুলো আজকে কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে, আজকে যেগুলো নাকি আরো কিছু দেখলাম কনফিউশন? ওইগুলোর সবকিছু নাই এই বলে। হ্যাঁ, সবকিছু না, এখানে অনেক কিছু এক্সট্রা যোগ করেছি। কিন্তু আমার কথা হচ্ছে যেগুলা ছিল বইয়ে, সেগুলোর ক্ষেত্রে ওই কনসেপ্ট গুলাও হ্যাঁ। কি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে না ভালো করে? জি স্যার। জি। আশা করি এটা আরেকবার রিভাইজ দিবা, এবং তোমার যে নোটটা আছে। আর আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের ক্লাস নোটটা কাইন্ডলি একটু ছবি তুলে ক্লাস নোটগুলোও শেয়ার করেন, তাহলে বাকিরাও ইন্সপায়ার হবে আর কি, বাকিদের জন্য ভালো হবে। সো একটু আমাদের গ্রুপে নোট, ক্লাস নোট জাস্ট লিখে আপনি হচ্ছে ক্যাপশনটা দিবেন, ওই ক্লাসের টাইটেল, এবং আপনি ডেটটা দিতে পারেন। জি স্যার। ওকে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আহ ঠিক আছে, আজকে আমাদের প্রায় 1.5 ঘন্টা আপ হয়ে গেছে, আমি আর আপনাদের সময় নিচ্ছি না। সবাই লেগে পড়েন। আমাদের যা যা কাজ আছে, হোমওয়ার্ক আছে, আপনারা হোমওয়ার্ক গুলা করবেন। এবং আশা করি ইংরেজি শেখার যাত্রাতে আমরা আজকে একটা মানে মাইলস্টোন বলতে পারেন। কারণ আমরা প্রথম 2-3টা ক্লাসে একদম বেসিক লেভেলে আমরা ধরেন অ্যালফাবেটও শিখেছি। আমরা কিন্তু ওই জায়গা থেকে সরে আসিনি। আমরা আগামী ক্লাসে দেখবেন আবার কিভাবে মাসগুলার নাম সঠিকভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে 1 2 3 সঠিকভাবে বলতে হয়, কিভাবে বারের নাম বলতে হয়, আমরা কিন্তু সেগুলোও রাখবো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে কোন মডিউলে যাচ্ছি। এই 4টা ক্লাস করে আপনাদের এখন বুঝার কথা। আর আমি কাউকেই আসলে এই পর্যায়ে এসে দেন বাধ্যতা করতে পারবো না, তবে প্রতিদিন এনকারেজ করতে পারবো। সো আপনারা আরেকটু ইনভলভমেন্ট বাড়ান, আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আমার জন্য একটু দোয়া রাখবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে শুভরাত্রি জানিয়ে আম, এখানে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।